আশা করছি আজকের এপিসোড আপনাদের অনেক ভালো লাগবে। বেশি কথা না বলে সবার আগে চলে যাব আজকের প্রথম ঘটনায়। কফিল বা মালিক দুই দেশের নাগরিক হওয়ায় মাসে 15 দিন সৌদি আরব, 15 দিন কুয়েতে ওই মালিকের ফার্ম হাউস পরিচালনা করতে হয় এই নয়ন মিয়া ভাইকে। মাত্র 1.5 বছরে উনি ওনার কফিল বা মালিকের আস্থা ও বিশ্বাস অর্জনে সক্ষম হন, যার কারণে উনি একজন সাধারণ কর্মচারী থেকে এখন ফোরম্যানের দায়িত্ব পালন করছেন। যাই হোক, আমরা এবার মূল ঘটনাতে আসি। ওনারা 3 ভাই, এর মধ্যে উনি পরিবারের বড় এবং পরিবারের একমাত্র উপার্জনশীল ব্যক্তি। ওনার বাবা একজন হার্টের রোগী, যার কারণে ওনার বাবা হাঁটা চলা ছাড়া তেমন কোনো কাজকর্ম করতেই পারেন না। এই কারণে পরিবারের সমস্ত দায়িত্ব নেমে আসে ওনার কাঁধে। সে সময় ওনার বয়স মাত্র 17 বছর। কোনো রকমে এসএসসি পরীক্ষা দিয়ে লেখাপড়া ওখানেই সমাপ্ত করেন। হাতের কোনো কাজ জানা না থাকায় পড়ে যান এক মহাবিপদে। এক পর্যায়ে বাধ্য হয়ে ওনাদের 2টো গরু বিক্রি করে এবং আত্মীয় স্বজনদের কাছ থেকে ঋণ করে একটি নতুন গ্যাস চালিত সিএনজি কিনে ফেলেন। 2019 সালের শুরুর দিকে সিএনজি নিয়ে জীবন যুদ্ধে নেমে পড়েন। উদ্দেশ্য একটাই, ওনার পরিবারকে অভাবের ছোবল থেকে রক্ষা করা। এরপরে করোনার প্রভাব চলে আসলে কিছুটা অসুবিধা হয়েছিল, তবে তেমন কোনো অসুবিধায় ওনাদেরকে পড়তে হয়নি। 2021 সালের মাঝামাঝি পর্যন্ত সবকিছু ঠিকই ছিল। 2021 সালের জুন মাসের কোনো একদিন ঘটে যায় দুঃখজনক এক ভয়ঙ্কর ঘটনা। ওনাদের রৌমারী উপজেলা থেকে বকশীগঞ্জ, জামালপুর, শেরপুর, ময়মনসিংহ, টাঙ্গাইল, মধুপুর এগুলোর উদ্দেশ্যে সিএনজি, প্রাইভেট কার, বাস সবসময় চলাচল করে। প্রতিদিনের মতো সেদিনও উনি সিএনজি স্ট্যান্ডে যান। গাড়িতে 5 জন যাত্রী নিয়ে দুপুর 12টা নাগাদ শেরপুরের উদ্দেশ্যে রওনা দেন। দুপুর হওয়ায় সে সময় রাস্তা মোটামুটি ফাঁকা ছিল। শেরপুর অনেক দূরের পথ, রৌমারী থেকে শেরপুর যেতে হবে এবং যাত্রী নিয়ে আবার রিটার্ন রৌমারীতে ফেরত আসতে হবে। আসা যাওয়া 300 কিলোমিটারের মতো রাস্তা। সে কথা ভেবে উনি ওনার গাড়ির স্পিড তুলেছিলেন 120 কিলোমিটার বা তার উপরে বা কাছাকাছি আর কি। স্ট্যান্ড থেকে 5 কিলোমিটার দূরে দড়িপাড়া নামক একটা জায়গায় ওনারা প্রবেশ করেন। তো ওখানে আসল গ্রামের নামটা বলা হয়নি আর কি, বলেননি সঙ্গত কারণে। তো গাড়ি ছুটে চলছে আপন গতিতে। এদিকে কি হয়েছে, এক বৃদ্ধ লোক রাস্তার পাশে একটা গাছে উঠেছে গাছের শুকনো ডাল সংগ্রহের জন্য। ওই বৃদ্ধ লোকটির নাম হচ্ছে জলিল উদ্দিন। এমন সময় হঠাৎ করে ওই বৃদ্ধ লোকটি, মানে ওই জলিল চাচা, গাছ থেকে পাকা রাস্তার উপর ঠাস করে পড়ে যান। ওই সময়ে ওনার গাড়ির স্পিড 120-এর মতো ছিল। উনি ওই সময় ব্রেক করলেও গাড়িটা যেহেতু গতিতে ছিল, ঠিক জায়গায় ব্রেক হয়নি। এই নয়ন মিয়া ভাইয়ের গাড়ির ডান চাকা এই জলিল চাচার পেটের উপর দিয়ে চলে যায়। যেহেতু গাড়ির ভিতরে যাত্রী ছিল, গাড়ির ওয়েটও বেশি ছিল, যার ফলে এই জলিল চাচার পেট ফেটে একটা জায়গা দিয়ে কিছুটা নাড়ি ভুড়ি বের হয়ে এসেছিল। তো এই ঘটনা ঘটলেও এই জলিল চাচা তখনও বেঁচে ছিলেন এবং রাস্তার উপর ছটফট করছিলেন। তখন নয়ন মিয়া উনি ওখান থেকে পালিয়ে যেতে পারতেন, কিন্তু সেটা না করে উনি ওখানে গাড়ি ব্রেক করেন এবং ভয়ে ভয়ে ওই জলিল চাচার কাছে ছুটে যান। ততক্ষণ আশপাশ থেকে লোকজনও ছুটে আসছে। কেউ কেউ তো ওনাকে মারার জন্য উদ্যত হলে অন্যরা তাদেরকে থামিয়ে দেয়। লোকজন জলিল উদ্দিন চাচাকে ধরাধরি করে ওনার গাড়িতেই তুলে দেয়। এই জলিল চাচার বড় ছেলের নাম ছিল নুরুল আমিন। এই নুরুল আমিন এবং তার এক প্রতিবেশী ওনার গাড়িতেই উঠে বসেন। দ্রুত হসপিটালে নিয়ে যাওয়ার জন্য রওনা হয়ে যান সবাই। তো এই নয়ন মিয়া উনিও সাথে সাথে গাড়ি ইউটার্ন নিয়ে রৌমারী সদর হসপিটালের দিকে রওনা দেন। গাড়ি ছুটছে ফুল স্পিডে, কিন্তু এই নয়ন মিয়ার নজর বারবার ওনার লুকিং গ্লাসের দিকে যাচ্ছে, অর্থাৎ পেছনে জলিল উদ্দিন চাচার দিকে যাচ্ছে। জলিল উদ্দিন চাচা তো মৃত্যুর আর্তনাদ নিয়ে বারবার ছটফট করছেন আর ভয়ঙ্কর দৃষ্টিতে মাঝে মাঝে এই নয়ন মিয়ার দিকে তাকাচ্ছেন। শুরুতে তো ওনাকে চিনতেন না এই নয়ন মিয়া। এই ওনার নাম জলিল উদ্দিন, তারপর তার ছেলের নাম এই নুরুল আমিন, এগুলো তো পরে জেনেছেন আর কি। ঘটনার বিষয়টা সুবিধার্থে আমরা শুরু থেকেই নামটা বলছি আর কি। তো যাই হোক, ওই এই জলিলউদ্দিন চাচা মৃত্যুর আর্তনাদ নিয়ে বারবার তার দিকে তাকাচ্ছেন আর লুকিং গ্লাসে ওই জিনিসটা দেখতে পাচ্ছেন, কারণ তার মাথা তো এক পাশে ছিল, তো ওনাকে তো বসিয়ে রাখা হয়নি, কোলের উপর শুইয়ে রাখা হয়েছিল। তো
মনে হচ্ছে ওনার চোখে মুখে রাগ ক্ষোভ এই নয়ন মিয়ার দিকে একদম উনি ঝেড়ে ফেলছেন। কারণ আসলে তো ওনার প্রচন্ড কষ্ট হচ্ছিল, পেট ফেটে নাড়ি ভুড়ি বের হয়ে গেছে, ওনার ছেলে এক হাত দিয়ে সেটা ধরে রেখেছেন, কি ভয়ানক একটা সিচুয়েশন। আর এই জলিলউদ্দিন চাচাও বুঝতে পারছিলেন যে এই নয়ন মিয়া তাকে বারবার দেখছে। আসলে মৃত্যুর যন্ত্রণা কতটা যে কঠিন নিজের চোখে না দেখলে বিশ্বাসই করা যায় না, এই বিষয়টি নয়ন মিয়া আমাদেরকে জানিয়েছেন। তো সকলের সামনেই ছটফট করতে করতে চরম রাগ ক্ষোভ এবং ভয়ঙ্কর মৃত্যু যন্ত্রণা নিয়ে এই জলিল চাচা হঠাৎ নিস্তেজ হয়ে পড়েন। গাড়িতে থাকা সকলেই বুঝতে পারলেন যে জলিল চাচার প্রাণ বেরিয়ে গেছে। কিছুক্ষণের মধ্যে এই হসপিটালে পৌঁছেও গেলেন ওনারা, ধরাধরি করে জলিল চাচাকে হসপিটাল বেডে শুইয়ে দিলেন। ততক্ষণে ডাক্তার এসে হাজির। ডাক্তার পরীক্ষা নিরীক্ষা শুরু করলেন। ডাক্তার গম্ভীর স্বরে বলে উঠলেন যে উনি মারা গেছেন। এই কথা শোনার পর যখন এই নয়ন মিয়া জলিল চাচার দিকে তাকান, তখন দেখতে পান যে এই জলিল চাচা তো উনি মারা গিয়েছেন, প্রচন্ড যন্ত্রণা নিয়ে মারা গেছেন, চোখে মুখে সেই যন্ত্রণা সেটা বোঝা যাচ্ছিল। কিন্তু এই নয়ন মিয়া যখন তার চোখের দিকে তাকিয়েছেন, মনে হচ্ছে জলিল চাচা ওনার দিকে তাকিয়েছেন ভয়ঙ্কর দৃষ্টিতে। তো এমনিতেই উনি একটা অপরাধ বোধে ভুগছিলেন, একটা মানুষের গায়ের উপর দিয়ে গাড়ি উঠিয়ে দিয়েছেন, যদিও বা ওনার করার কিছু ছিল না। তো যাই হোক, যখন ওই ভয়ঙ্কর দৃষ্টিটা উনি ফিল করেছেন নিজের মনের মধ্যে, এরপরে উনি সেন্সলেস হয়ে যান। এরপরে ওনার আর কিছু মনে নাই। ওনার জ্ঞান ফিরতেই দেখেন ওনার এক পাশে ওনার কিছু বন্ধু বান্ধব, আর এক পাশে ওনার মা বাবা আর কিছু আত্মীয় স্বজন বসে আছেন। তো উনি তাদেরকে বলে ওঠেন যে আমি কোথায়, আমার কি হয়েছিল, আমার গাড়ি কোথায়, আর যিনি মারা গেছেন সে কোথায়। ওই সময় ওনার মা বলে ওঠেন তুমি এখন হাসপাতালে, তুমি 3 দিন যাবত সেন্সলেস হয়ে এই হসপিটালে পড়ে আছো, আর তোমার গাড়ি থানার পুলিশ নিয়ে গেছে, পুলিশ হেফাজতেই আছে। আর জলিল চাচাকে 2 দিন আগে দাফন করা হয়েছে। মূলত তখন জানা যায় ওনার নাম জলিল চাচা, ওনার ছেলের নাম নুরুল আমিন। তো 7 দিন পর এই নয়ন মিয়া কিছুটা সুস্থ হলে ওনাকে হসপিটাল থেকে বাসায় নিয়ে আসা হয়। আর এই যে জলিল চাচা মারা গেলেন, ওনার পরিবার থেকে কোনো মামলা করা হয়নি, এই মামলার কেউ বাদী হয়নি। এই কারণে এই নয়ন মিয়ার বিরুদ্ধে এবং ওনার গাড়ির বিরুদ্ধে কোনো আইনি পদক্ষেপ নেওয়া সেভাবে সম্ভব হয়নি। এর 10 দিন পর এই নয়ন মিয়া এবং ওনার এলাকার কিছু লোক গিয়ে ওই থানা থেকে গাড়িটা ছাড়িয়ে নিয়ে আসেন। এরপর আরো কিছু লোকজন মিলে, আত্মীয় স্বজন মিলে ওই জলিল চাচার বাড়িতে গিয়েছিলেন এবং ওই পরিবারের কাছে ক্ষমা চান নয়ন মিয়া এবং ভুল স্বীকার করেন। মূলত ওই জলিল চাচার পরিবারের সদস্যরা কোনো শর্ত ছাড়াই ওনাকে ক্ষমা করে দেন এবং বলেন যে আসলে দুর্ঘটনার জন্য এই নয়ন মিয়া দায়ী নয়। জলিল চাচার বড় ছেলে নুরুল আমিন এবং এলাকার বেশ কয়েকজন ওই দুর্ঘটনার সময় ওই কাছাকাছি জায়গায় দাঁড়িয়েছিলেন। মূলত এই জলিল চাচা গাছে উঠতে চেয়েছিলেন, সবাই নিষেধ করেছিলেন যে এই সময় গাছে ওঠার দরকার নাই, আপনার বয়স হয়েছে, গাছটা বেশ নড়বড়ে, পড়ে যেতে পারেন। তো বারবার নিষেধ করার পরও উনি সকলের পরামর্শ নিষেধ অমান্য করে গাছে উঠেছিলেন। যেহেতু একটু বয়স হয়েছিল, ওইভাবে শরীরের ভারসাম্যটা ধরে রাখতে পারেননি। ওই সময় উনি নিচে পড়ে যান, আর তখন একটা সাইড দিয়ে গাড়ি আসছিল, আর গাড়ির স্পিডটা বেশি থাকার কারণে এই দুর্ঘটনাটা ঘটেছে। যেহেতু উনি নিজেই সকলের নিষেধ অমান্য করে উঠেছিলেন, দুর্ঘটনায় পতিত হয়েছিলেন, এই জন্য কারো মধ্যে এই বিষয়টি নিয়ে আফসোস ছিল না। আর সার্বিক বিবেচনায় মানে তার ছেলে পেলে তো কাছেই ছিল, তারা তো দেখেছেন যে ওই স্পিডে কোনো গাড়ি আসলে থামানো যায় না। তো এই সমস্ত কারণেই তারা বুঝেছিলেন যে এটা একটা দুর্ঘটনা, কারো কোনো দোষ নেই। এই জন্যই তারা কোনো মামলাও করেননি, আর এই নয়ন মিয়াকেও নিঃশর্ত ক্ষমা করে দিয়েছিলেন। তো যাই হোক, মূলত ঘটনা এখান থেকে শুরু। এই মর্মান্তিক ঘটনার 1 মাস পর সবকিছু স্বাভাবিক হয়ে যায়। উনিও ভেবেছিলেন সবকিছু স্বাভাবিক হয়ে গেছে, কিন্তু এরপরও 3টি ভয়ানক ঘটনা ওনার সাথে ঘটে যায়। প্রথম ঘটনাটা এই দুর্ঘটনা ঘটার প্রায় 1.5 মাস বা 1.5 মাসের কিছু সময় পর, 2 মাস তখনও হয়নি। তো শেরপুর থেকে ওনার যে বাড়ি রৌমারি, সেই উদ্দেশ্যে রওনা দিয়েছেন। রাত তখন 1:30 বা এরকম কাছাকাছি সময়। রাস্তায় সবকিছু স্বাভাবিক ছিল, কিন্তু রৌমারি সদরের প্রবেশের 2 কিলোমিটার আগে রাস্তায় একটি পুরনো স্লুইস গেট পড়ে। এই স্লুইস গেটে ওঠার 10 থেকে 15 হাত আগে হঠাৎ করে গাড়ির ইঞ্জিন বন্ধ হয়ে যায়। বারবার স্টার্ট করার চেষ্টা করলেও কোনো লাভ হয় না।
কিন্তু ওই সময় ওনার গ্যাসের সিলিন্ডার কিন্তু পূর্ণ ছিল, ব্যাটারিও ফুল চার্জ ছিল, গাড়ি বন্ধ হওয়ার তো কোনো প্রশ্নই আসে না। হঠাৎ ওনার চারপাশে কালবৈশাখী ঝড়ের মতো বাতাস বইতে শুরু করে, কিন্তু উনি খেয়াল করে দেখেন উনি এবং ওনার গাড়ি যেখানে, শুধু সেখানে কিছু বাঁশঝাড় ও কিছু গাছপালার উপর মারাত্মক ঝড় বইতে শুরু করেছে আর কি। এমন সময় উনি খেয়াল করে দেখেন ওনার গাড়ি মাটি থেকে অন্তত 2 হাত উপরে উঠে গেছে। তখন উনি বুঝতে পারেন ওনার চারপাশে যা ঘটছে একটাও স্বাভাবিক ঘটনা নয়। জোরে জোরে আয়াতুল কুরসি পাঠ করতে লাগেন। মাত্র 3 বার পাঠ করার পর হঠাৎ শুনতে পেলেন কেউ যেন কুকুরের মতো গড় 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 আওয়াজ করছে। উনি গাড়ির ভেতরে থাকা অবস্থায় ওনাকে এবং গাড়ি সহ 3 থেকে 4 হাত দূরে ছুঁড়ে ফেলে দেন। এটা উনি অনুভব করেন আর কি, কোনো কিছু একটা ছুঁড়ে ফেলে দিল। আর ছুঁড়ে ফেলে দেওয়ার সাথে সাথে গাড়ির হেডলাইট এবং ইঞ্জিন চালু হয়ে যায়। ওটা একদম পড়ে যায় না গাড়িটা, কিন্তু 3-4 হাত দূরে গিয়ে ঠাস করে পড়েছিল। তখনই মূলত সবকিছু একদম শান্ত স্বাভাবিক হয়ে যায়। বুঝলেন যে বিষয়টা একদমই স্বাভাবিক না। সেখানে দেরি না করে তাড়াতাড়ি বাড়িতে চলে আসেন। বাড়িতে কাউকে কিছু না বলে শুয়ে পড়েন। এরপর 1-1.5 মাস সবকিছু স্বাভাবিক। এরপরে ঘটে যায় আরো একটি ঘটনা। রাজীবপুর সদর উপজেলা থেকে 3 থেকে 4 কিলোমিটার দূরে কদমতলা নামক একটা জায়গা রয়েছে। এই জায়গায় একটি লোহার ব্রিজ আছে। ব্রিজের নিচে বেশ গভীর একটি জলাশয় আছে। সেখানে রাত 8:30 নাগাদ আনুমানিক প্রচুর বৃষ্টিপাত শুরু হয়ে যায়, ফলে রাস্তাঘাট একদম জনশূন্য হয়ে পড়ে। ওই সময় গাড়িতে উনি একাই ছিলেন। তো ওনার মন বলছিল কোন একটা বিপদ আপদ হবে না তো, ওইদিকে যাস না যাস না। ওনার মনের মধ্যে কেমন যেন এরকম বিষয়টা উকি দিচ্ছিল বারবার। তারপর উনি পথ চলতে শুরু করেন। একসময় ব্রিজের উপরে উঠে পড়েন। ব্রিজের মাঝামাঝি আসার পরে হঠাৎ করে ওনার কাছে মনে হলো বড় শক্তিশালী ভারী কিছু একটা ওনার গাড়ির বাম পাশের দরজায় ধাক্কা মারলো। যদি কোনো বাস, ট্রাক বা কোনো সিএনজি বা বিশেষ করে বাস, ট্রাক কোনো সিএনজি কে ধাক্কা দেয় যেমন অনুভূতি হবে, ঠিক তেমন অনুভূতি হয়েছিল। ধাক্কা লাগার সাথে সাথে ওনার গাড়ির পেছনের পিছনে যে 2 চাকা ছিল ব্রিজের বাইরে নেমে পড়ে এবং অদৃশ্যভাবে কেউ বলে ওঠে, আজকেও ছেড়ে দিলাম তোকে। এরপর বৃষ্টি যখন চলে যায়, মানুষ ও যান চলাচল স্বাভাবিক হয়। এরপর লোকজনের সাহায্য নিয়ে ওই গাড়িকে সহি সালামতে ব্রিজের উপরে তোলা হয়। 2 চাকা পেছন দিকে নেমে গেলেও এই সিএনজিটা কিন্তু ব্রিজের নিচে পড়ে যায়নি। পড়ে গেলে আরো ভয়ানক বিপদ হতো। তো পরের দিন এসব ঘটনা স্থানীয় এক ইমাম সাহেবকে খুলে বলা হয়। তিনি বলেন যে একদিন পরে জানাবেন। তো একদিন পর হুজুরের কাছে গেলে তিনি জানান যে ওনার উপর নাকি এক জিনের নজর পড়েছে। জিনটা তারপর খুব রাগান্বিত, সাবধানে থাকতে, এতটুকুই শুধু বলেছিলেন, আর বেশি কিছু বলতে পারেন নাই। এবার আসি তৃতীয় এবং সর্বশেষ ঘটনায়। ওনার বাড়ি থেকে, ওনার যেখানে বাড়ি, স্ট্যান্ড থেকে তো আবার সিএনজি চালিয়ে ওনার বাড়িতে যান। তো ওটা ওখানে যাওয়ার একটা রাস্তা রয়েছে। তো অতিরিক্ত বৃষ্টি হওয়ার কারণে কি হয়, ওই রাস্তাটি ভেঙে গিয়েছিল, ফলে ওই রাস্তা দিয়ে ওনার গাড়িটা প্রবেশের কোনো উপায় ছিল না। তবে উপায় ছিল পাশের গ্রাম দিয়ে ঘুরে আসতে হবে। বাধ্য হয়ে পাশের গ্রামে প্রবেশের আগে ছোট্ট একটি খাল পরে ওই পাশ দিয়ে আসতে হবে। ওই দিক দিয়ে আসছিলেন উনি নেহায়েত দায় থেকে আর কি। তো সেইখানে যে খালটা ছিল, ওই খালে ওই সময় পানি ছিল নাকি তো কাদা ছিল। তো খালের পাশ দিয়ে যাওয়ার সময় দেখেন যে একটি চাদর মুড়ি দেওয়া লোক খালের পাশ দিয়ে হেঁটে যাচ্ছে, রাস্তার মাঝখান দিয়ে হেঁটে যাচ্ছে। তো হর্ন দিচ্ছে কিন্তু সরে না। একবার যে বিরক্ত হয়ে গাড়ি থেকে নেমে লোকটিকে বলে যে, এই ভাই সরেন তো, আমাকে যেতে দেন। তখন ওই লোকটি পেছন দিকে ঘুরে তাকায়। সিএনজির হেডলাইট কিন্তু জ্বলছিল তখন। ঘুরতেই দেখেন, আরে এটা তো আর কেউ নয়, এইটা তো সেই জলিল চাচা। এরা দেখার সাথে সাথে উনি ওইখানে সেন্সলেস হয়ে যান। ওই দিন রাত 3টার দিকে কিছু পথচারী ওনার গাড়িকে সেই খালে উল্টে থাকতে দেখেন। গাড়িটা কিন্তু ইঞ্জিন স্টার্ট ছিল, সামনে হেডলাইট চলছিল, কিন্তু ওই কাদার মধ্যে পড়ে কেন গিয়েছিল, কিভাবে গিয়েছিল, এটা কেউ বলতে পারে না। তো আবার ওনাকেও ওই কাদার মধ্যে পড়ে থাকতে দেখে। পরে লোকজন সেখান থেকে তাকে উদ্ধার করে নিয়ে আসে। গাড়িটাও পরবর্তীতে তোলা হয়। পরে আরেকজন নাম করা হুজুরের কাছে যখন যাওয়া হয়, তিনি এই নয়ন মিয়া ভাইকে রুকিয়া করেন এবং তিনি বলেন যে যেই দুষ্ট জিনটি তাকে বিরক্ত করছে, মূলত সে যে খুব খারাপ এটাও বলা যাবে না। এই জিনটা ওই জলিল চাচার সাথেই ছিল। জলিল চাচার সাথে একটা জিন ছিল। তো এই জিনটা জলিল চাচাকে ওস্তাদ মানত।
যেহেতু এই নয়ন মিয়া এবং তার গাড়ির কারণে জলিল চাচার মৃত্যু হয়েছে বলে ওই জিনটা মনে করে, তো এই কারণেই এই নয়ন মিয়ার এবং এই গাড়ির উপরে ওই জিনের একটা ক্ষোভ, আর সুযোগ পেলে নাকি ওই জিনটি আরো বড় ধরনের ক্ষতি করত। তবে ওই হুজুর ওই জিনটিকে বুঝিয়ে শুনিয়ে এবং রুকিয়ার মাধ্যম দিয়ে ওই জিনটাকে নয়ন মিয়ার কাছ থেকে সরাতে সক্ষম হন। তো এটি ছিল ঘটনা মূলত। প্রিয় লিসেনার্স, আসলে নিজের অজান্তে অনেক ভুল ত্রুটি হয়ে যায়, যার ফলে অনেক বিপদ নেমে আসে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। ধন্যবাদ নয়ন মিয়াকে, চমৎকার ঘটনা শেয়ার করেছেন, আপনার নিজের সাথে ঘটে যাওয়া ঘটনা। আর জলিল চাচার জন্য খারাপ লাগছে, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করুন। এরকম একটা দুর্ঘটনায় পড়ে কারো মৃত্যু না হোক, এটাই আমরা চাই। আল্লাহ সবাইকে হেফাজত করুন, হঠাৎ বিপদ আপদ থেকে আমাদেরকে রক্ষা করুন। হ্যালো শাফিন ভাই, আশা করি অনেক ভালো আছেন। আমার নাম দুর্জয় কুমার রায়, আমার বাড়ি কুড়িগ্রামে, তবে বর্তমানে কাজের জন্য গাজীপুরে আছি। আমি আপনার অনেক বড় একজন ভক্ত এবং প্রায় 1 বছর আগে থেকে নিয়মিত শুনছি। আমার নিজের সাথে কখনো কোনো ভৌতিক ঘটনা ঘটেনি, তবে আমাদের এলাকায় একটা জায়গা আছে যেখানে এমন অনেক ভৌতিক কাহিনী ঘটেছে, যা এলাকার মানুষের মনে বেশ ভয়ানক একটা প্রভাব ফেলেছে। অনেকদিন থেকেই ভাবছিলাম যে ওই জায়গাটায় ঘটে যাওয়া 2-1টা ঘটনা আপনাকে লিখে পাঠাবো, কিন্তু সময়ের অভাবে সেটা হয়ে ওঠেনি। তাই আজ ঘটনাটা লিখে পাঠাচ্ছি। যদি এই ঘটনাটা পড়ে শোনান অনেক খুশি হব। প্রথম ঘটনাটা ঘটে আমার এক প্রতিবেশী কাকার সাথে। আমাদের গ্রামের যে বিল, সেটা অন্যান্য বিলের তুলনায় অনেকটাই বড়। এক মাথা থেকে আরেক মাথা দেখা যায় না। বিলে অনেকগুলো ঘের আর ধানি জমি, তবে ঠিক মাঝখানের দিকে একটা ছোট বাগান আছে, যে জায়গাটায় ছোট বড় গাছগাছালিতে ভরা। অনেকগুলো খেজুর গাছও রয়েছে সেখানে। অনেক সময় কৃষকরা সেখানে এসে বিশ্রাম করে। যে জায়গাটার যে কাকার কথা বলছিলাম, এই বাগান পেরিয়ে কিছু দূর এগুলেই তার ঘের। মূলত এই বাগানকে কেন্দ্র করেই সব ঘটনা ঘটে। সেদিন কাকার ঘেরে থাকা লোকটা অসুস্থ ছিলেন, অথচ ঘেরে নতুন মাছ ছাড়া হয়েছে, এজন্য তিনি নিজেই সে রাতে ঘেরে শুয়েছিলেন। মাঝে মাঝে উঠে সব দিকে টর্চের আলো ফেলে চেক করছিলেন। মাঝরাতের দিকে কাকা কিছুক্ষণের জন্য চোখ বুজে শুয়ে রইলেন, কিন্তু কিছুক্ষণ পরেই একটা শব্দ শুনে উঠে বসলেন। কিছুটা দূর থেকে যেন বেশ জোরে কেউ একজন কাঁদছে, অনেকটা হাহাকার করে কান্না করার মতো শব্দ, মানে চিৎকার করে দূর থেকে কেউ কান্নার শব্দ পেলেন তিনি। কাকা বাসা থেকে বেরিয়ে সামনে পেছনে সব জায়গা দেখলেন, কোথাও কেউ নেই। তারপর তার খেয়াল হলো কান্নার শব্দটা ওই বাগানের দিক থেকে আসছে, অর্থাৎ বিলের মাঝখানে যেই খেজুর গাছ এবং অন্যান্য গাছগাছালিতে ভরা একটা বাগান। তিনি যখন সেদিকে লাইট মারলেন, আর সাথে সাথে কেউ যেন আলোর সামনে থেকে সরে গিয়ে অন্ধকারে একটা গাছের আড়ালে লুকিয়ে পড়ে, আর কান্নার শব্দটাও থেমে গেল। কাকা গ্রাম্য লোক, তাই জানেন যে খারাপ জিনেরা মানুষদেরকে ভয় দেখানোর জন্য এমনটা করে। তিনি লাইট বন্ধ করে বাসায় মধ্যে এসে বসলেন। বেশ কিছুক্ষণ পরে কাকা আরেকটা শব্দ শুনতে পেলেন। তিনি শুনলেন কেউ যেন বেশ জোরে জোরে এই দিকে হেঁটে আসছে। শব্দটা তার ঘরের এক কোনায় এসে থেমে গেল। তারপর কিছুক্ষণ একেবারে পিনপতন নীরবতা। কাকা ভাবলেন একবার বাইরে গিয়ে দেখে আসবেন। এত রাতে ঘেরের মধ্যে, বিলের মধ্যে হেঁটে হেঁটে কারো আসার শব্দ তার বাসার পাশে এসে থেমে গেল। তাই তিনি বাসা থেকে বেরোলেন। সে রাতে আকাশে বেশ বড় একটা চাঁদ ছিল। চাঁদের আলোতে কাকা দেখলেন অনেক দূর অবধি কোথাও কোনো প্রাণী নেই। কাকা একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে সেখানে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে রইলেন, আর তারপর বাসায় ঢুকে হারিকেনের আলো নিভিয়ে শুয়ে পড়লেন। কিন্তু তার ঘুম এলো না। বাসার ভেতরে কেমন যেন একটা গোমট আর ভ্যাপসা গরমের মতো লাগছিল। হঠাৎ কাকার কাছে মনে হলো বাসায় তিনি একা নন, ঠিক পেছনেই কেউ একজন আছে। তার গরম নিঃশ্বাসে কাকার গায়ে কাঁটা দিয়ে উঠল। কাকা নড়াচড়া করতে সাহস পেলেন না, চুপচাপ শুয়ে রইলেন। কিন্তু একটু পরেই কাকার শরীরটা প্রচন্ড ভারী হয়ে গেল। তখনও তিনি তার পেছনে থাকা অন্য কারো উপস্থিতি স্পষ্ট টের পাচ্ছেন। কাকা অনেক ভীত হয়ে পড়লেন, তার দম আটকে আসছে। হঠাৎ কাকার মনে হলো কেউ একজন যেন তার গলা চেপে ধরল। ঘাড় ফেরাতেই তিনি দেখলেন ভয়ানক দেখতে একটা অদ্ভুত কুচকুচে কালো লোক
কিছু দূর যেতেই দেখলেন ঘেরের পাড়ে একজন লোক একা একা বসে আছে। কাকার মনে কিছুটা বল পেলেন যে একজন লোক তো সামনে পেলাম। তিনি তার কাছে গেলে পেছন থেকে ডাক দিলেন, কিন্তু কোনো সাড়া পেলেন না। কাকা তখন লোকটার গায়ে হাত দিয়ে ডাক দেন, আর তখন সেই লোকটা কাকার দিকে মুখ ঘুরে তাকায়। চাঁদের স্পষ্ট আলোতে কাকা দেখলেন একটু আগে তার ঘেরের বাসায় দেখা ভয়ানক সেই লোকটাই। কাকা একটা চিৎকার দিয়ে সেখান থেকে দৌড়ে পালান। কাকা যখন সেই বাগানের ভেতর দিয়ে যাচ্ছিলেন তখন তিনি শুনতে পান কেউ যেন তার নাম ধরে ডাকছে। কাকা একবার থমকে দাঁড়ালেন। ডাক্তার আসছিল তার পেছন দিকের থেকে। নিস্তব্ধ রাতে কাকা কি করবেন বুঝতে পারলেন না। আর হঠাৎই আবার তার নাম ধরে কেউ একজন বেশ নরম কণ্ঠে ডাক দিল। কাকা পেছনে একটু এগোতেই মনে হলো যেন কণ্ঠস্বরটা আরো দূর থেকে আসছে। কাকা তখন রিস্ক নিয়ে পেছনে না গিয়ে তার বাড়ির দিকে চলে আসেন। বাড়ি আসার পরে তার প্রচন্ড রকমের জ্বর হয়। জ্বরের ঘরে শুধু একটাই প্রলাপ বকতে থাকেন তিনি, আমাকে ওরা ডাকছে, আমাকে ওরা ডাকছে। তবে কয়েকদিন পরে তিনি সুস্থ হয়ে ওঠেন। পরের ঘটনাটা মাত্র 2 বছর আগের। ঘটনাটা ঘটে আমাদের কলেজের একজন বড় ভাইয়ের সাথে। ছুটির সময় একদিন রাতে তারা গিয়েছিলেন বিকেলে ওই জায়গায় পিকনিক করতে। নিজেরা রান্না বান্না করে গান বাজনা করছিলেন। বেশ অনেকক্ষণ পরে যখন তারা খাওয়া দাওয়া শেষ করেছেন, খাওয়া দাওয়া করতে শুরু করেছেন, ঠিক তখন আচমকা তাদের উপরে বড় বড় ঢিল পড়তে থাকে। তখন তাদের মধ্যে একজন জোরে জোরে গালিগালাজ করতে শুরু করে। তারপর হঠাৎই ঢিল পড়া বন্ধ হয়ে যায়। সবাই খাওয়া দাওয়া শেষ করে হাঁড়ি পাতিল গোছাচ্ছিল। আর যে ছেলেটা বকাঝকা করেছিল সে প্রকৃতিটাকে সাড়া দেবার জন্য একটা ঝোপের পাশে গেল। একটু পরে সবাই একটা শব্দ শুনে ওদিকে লাইট মারতে থাকে। তখন সবাই খেয়াল করে যে সেই ছেলেটা নেই। সবাই তখন ও নাম ধরে ডাকাডাকি করতে শুরু করে। একটু সামনে এগোতেই তারা খুব আস্তে আস্তে একটা গোঙানির শব্দ শুনতে পায়। লাইট মেরে দেখে সেই ছেলেটা একটা খেজুর গাছের মাথায় অজ্ঞান হয়ে পড়ে আছে। তার সারা গায়ে খেজুরের কাঁটা ফুটে রয়েছে আর প্রচুর রক্তও ঝরছে। অনেক কষ্টে সেখান থেকে তাকে নামানো হলো এবং প্রায় মাসখানেক পরে সেই বড় ভাই সুস্থ হন। শাফিন ভাই, আমাদের এলাকায় ঘটা আরো এমন কিছু ঘটনা রয়েছে। সময় হলে আরেকদিন লিখে পাঠাবো। মেইলটা যদি ভালো লাগে প্লিজ পড়ে শোনাবেন। ভালো থাকবেন সবসময়। ভূত নাইটের জন্য অনেক শুভকামনা রইল। ঘটনাটি কুড়িগ্রামের একটা গ্রামে, যেখান থেকে আমাদেরকে লিখে পাঠিয়েছেন দুর্জয় কুমার রায়। অনেক অনেক ধন্যবাদ দুর্জয় কুমার রায় সহ যারা যারা ঘটনা লিখছেন সবাইকে। ঘটনা পাঠিয়েছেন সালিনা নিধি। যেভাবে লিখে পাঠিয়েছেন ঠিক সেভাবেই পড়ে শোনাচ্ছি। প্রিয় গৌরব, আশা করি ভালোই আছো। আজ একটি ঘটনা নিয়ে আবার লিখতে বসলাম। আজকের ঘটনা আমার পরিচিত একজনের, যে সম্পর্কে আমার ভাগ্নি। আজকের এই ঘটনার বিষয়কে বিবেচনা করে ওর ছদ্মনাম দিলাম রুনু। সেলিনা ম্যামের ঘটনার সব থেকে বড় স্পেশালিটি হচ্ছে আমরা সেলিনা ম্যামের কাছ থেকে অনেক বিদেশি ভৌতিক ঘটনা জানতে পারি, এবং তিনি বিদেশের এত ঘটনা আমাদেরকে পাঠিয়েছেন যে সেই ঘটনা পেয়ে আমরা প্রেত কথা পরিবার ফুলে ভেবে উঠেছি আর কি। প্রত্যেক দিন কেমন আছেন অবশ্যই জানাবেন, এবং তার পাশাপাশি আরহান আর সামাইরা কেমন আছে জানাবেন। আমি বাংলাদেশ গেলে একবার বলেছি যে আপনার বাড়িতে একবার থাকবো এবং অনেক রাত পর্যন্ত সেদিন আরহান আর সামাইরাকে প্রচুর 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 গল্প বলবো, ঘটনা বলবো এবং ওদের সাথে দারুণ আনন্দ করব। তাই সামাইরা আর আরহানকে আজকের এই ঘটনাটি ডেডিকেট করছি। এবং ওরা দুজনেই খুব পিওর সোল, দুজনেই পুচকে বাচ্চা। ওদের আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা রইল এবং অনেক আদর। রুনু গত 2021 সালের অক্টোবর মাসে হায়ার এডুকেশনের জন্য ইউকে ম্যানচেস্টার শহরে যায়। আমরা সবাই জানি যে সেই সময় কোভিডের আতঙ্ক ছিল সমগ্র পৃথিবীতে। তাই সেই সময় গেলে নিয়ম ছিল ম্যানচেস্টারের বাহির দেশ থেকে কোনো টুরিস্ট বা স্টুডেন্ট গেলে তাকে কোয়ারেন্টাইন থাকতে হবে 10 দিন, এবং 10 দিন পর কোভিডের ফাইনাল টেস্ট হবার পর যে যার গন্তব্যে যেতে পারবে। তো আমি বেশ কয়েকবার গিয়েছি ম্যানচেস্টারে ডিউটিরত অবস্থায়। খুব সুন্দর শহর এবং পুরাতন বড় বড় বিল্ডিং, পাথরের ইট দিয়ে রোড, মার্কেটের আশেপাশে রাস্তায় ট্রাম চলে, যা দেখে খুবই ভালো লাগে। আমার ম্যানচেস্টার শহরে গেলেই মনে হয় শার্লক হোমসের শহরে গিয়েছি।
পুরনো সব স্থাপত্য এবং ভাস্কর্যে শহরটি যেন সাজানো। এবং আরও মজার বিষয় হচ্ছে জানেন, আমাদের কলকাতা শহরে আসলেও এরকম ফিল পাওয়া যায়। আমাদের কলকাতা শহরেও ট্রাম চলে এবং মাঝে মাঝে যখন বাইক চালাই সেই সময় ট্রাম লাইনগুলোকে আমার একদম অপছন্দ হয়। কারণ বাইকের চাকা যখন ট্রাম লাইনের উপর পড়ে তখন বাইকের চাকা স্লিপ কাটে এবং অ্যাক্সিডেন্ট হয় বাইকের, এবং আমার নিজের সাথে হয়েছিল একবার, এবং আমি অনেক বড় একটা বিপদ থেকে বেঁচে গেছিলাম। কিন্তু আমাদের কলকাতা শহরে যখন ট্রাম চলে তখন দেখতে খুব সুন্দর লাগে, কারণ গোটা কলকাতা শহরটাই তো খুব সুন্দর। তাই আমি অবশ্যই বলবো যে একবার কলকাতায় আসুন। আমি জানি হয়তো আপনি এসেছেন এর আগে, কিন্তু এবার আরেকবার আসুন, আমার সাথে ঘুরুন। আপনি, আরহান, সামাইরা, দাদা প্রত্যেকে একসাথে একবার ঘুরুন, তাহলে হয়তো আরও বেশি কলকাতাকে সুন্দর লাগবে। যাই হোক, নিজের শহরের নামে একটুখানি ভালো ভালো কথা বলতে তো সবসময় ভালো লাগে, তাই না? তো ঘটনা ফিরে আসি। রুনু ম্যানচেস্টার যাওয়ার পর পিকেডলি নামক স্থানে মার্কিউরি হোটেলে অবস্থান করে। রুনুর জন্য 6 তলাতে রুম দেবার কথা ছিল, কিন্তু সেই সময় প্রচণ্ড তুষারপাত হয়েছিল। তাই হোটেলের ওয়াটার পাইপ ফেটে যাওয়ার কারণে 6 তলায় রুম দিতে হোটেল কর্তৃপক্ষ পারে না, এবং মেইন লিফট নষ্ট হয়ে যাওয়ার দরুন সার্ভিস লিফট ব্যবহার করার জন্য সমস্ত গেস্টদেরকে রিকোয়েস্ট করা হয়। তাই 12 তলায় রুম দেওয়া হয় রুনুকে। বেশ পুরনো হোটেল। এটি সার্ভিস লিফট দিয়ে যাওয়ার সময় রুনু বুঝতেই পারে। রুনুর রুমে যায়, কিন্তু রুমে ঢুকে রুনুর মনটা খারাপ হয়ে যায়। রুমটা একটু ছোট আর কেমন যেন একটা ভ্যাপসা গন্ধ রুমের ভিতরে। রুনু বুঝতে পারে বেশ কিছুদিন গেস্টের অভাবে এই রুমটা ব্যবহার করা হয়নি। আরেকটা সমস্যা দেখা দেয়, রুমের ভিতরের দিকে বেডের পাশে ওয়াইফাই কাজ করছে না, কিন্তু আবার যখন রুমের দরজার দিকে যাওয়া হয় টয়লেটের পাশে তখন ওয়াইফাই কাজ করে। হঠাৎ করে ওর মাথায় একটা আইডিয়া আসে, বেডটাকে ঘুরিয়ে দরজার পাশে যদি দিয়ে দেওয়া যায় তাহলে তো ওয়াইফাই কানেকশন পাওয়া যাবে, তাহলে সে বাসায় এবং বন্ধুদের সঙ্গে কথা বলতে পারবে। তাই সে বেড ঘুরিয়ে দেয় এবং পাশের মিনি ফ্রিজটাকে টেবিল বানিয়ে ওটার উপর ফোন চার্জ দেওয়া শুরু করে। কিন্তু সমস্যা হলো, কেন জানি না রুনু সেই রুমে ভালো লাগছিল না। তো কি আর করার, তাই যথারীতি ফ্রেশ হয়ে রুনু ঘুমানোর জন্য বেডে যায়, এবং ওর পাশে ছোট একটি কিট ব্যাগ রাখা থাকে, যেটির মধ্যে লোশন, ক্রিম, চিউনি ইত্যাদি রাখা ছিল, যেগুলো হোটেল থেকেই প্রোভাইড করা হয়। রুনু প্রায় অলটুগেদার 15 ঘন্টা সফর করে এসেছিল ঢাকা টু ম্যানচেস্টার, তাই বেডে যাওয়া মাত্রই ঘুমিয়ে পড়ে ক্লান্তিতে। হঠাৎ করে রুনুর মনে হয় ওর পাশে অন্য কেউ এসে শুয়ে পড়ল। ছোট কিট যেন চাপা পড়েছে এমন একটা শব্দ হলো, যেমনটি ভারী ওজনে হয়। রুনু ঘুম থেকে উঠে পড়ে। রুনু স্পষ্ট বুঝতে পারে যে ওর পাশে কেউ এসে শুয়েছে। রুনু উঠে পানি খায় এবং ভালো করে দেখে, এবং দেখে কেউ নেই সেখানে। সেই কাঁচের বোতলের পানি ছিল প্রচন্ড ঠান্ডা। সেই ঠান্ডা পানি খাওয়ার পর শরীরে যেন আরো কাঁপুনি দিয়ে ওঠে। কিছুক্ষণ বসে থাকবার পর রুনু সিদ্ধান্ত নেয় ফোনের দোয়া ছেড়ে ঘুমোবে, এবং সে তাই করে। ফোনে দোয়া ছাড়ার পর একটু ভয়টা কমে এবং সে আবার ঘুমিয়ে পড়ে। এবার আর কোনো সমস্যা হয় না। কিন্তু রাত 3টের দিকে রুনুর ঘুম ভাঙে টয়লেটে যাওয়ার তাগিদ অনুভব করার কারণে। রুনু টয়লেট ব্যবহার করে, আবার ফিরে এসে এক পাশ ফিরে ঘুমিয়ে পড়ে। বিছানায় ঘুমানোর 5 থেকে 7 মিনিটের মধ্যে আবার তার মনে হয় কেউ যেন তার পাশে এসে শুলো, এবং তার জন্য রুনুর ঘুম ভেঙে যায়। হঠাৎ করে রুনুর মনে হয় কেউ যেন আকস্মিকভাবে রুনুর শরীরের উপর অ্যাটাক করেছে। রুনুর পিছন দিক থেকে সমস্ত শরীর ভারী হয়ে তারপর হালকা হয়ে যায় রুনু। মনে হয় সে যেন শূন্যে ভাসছে। সেই সময় অনুভব করে একটি ইনভিজিবল মানুষের মতো অবয়ব রুনুর শরীরের উপর। রুনু দেখার চেষ্টা করে, রুনু ছাড়ানোর চেষ্টা করে, কিন্তু কোনোভাবেই রুনু পারে না। রুনু অনুভব করে কেউ যেন রুনুকে ফিজিক্যালি অ্যাবিউজ করছে। বিচ্ছিরি ভয়ানক একটা অভিজ্ঞতা। রুনু নিজেকে মুক্ত করার চেষ্টা করে, কিন্তু সে পেরে ওঠে না। কেমন যেন একটা হিংস্র নোংরা আক্রমণ। এমন অবস্থায় রুনুর কানে ফোনের রিংটোন ভেসে আসে। ফোন বাজতে থাকে, কিন্তু রুনু উঠে ফোন ধরতে পারে না। ভীষণ বাজে অবস্থায় রুনু যেন অসহায়। অল্প কিছুক্ষণ পর রুনু সজাগ হয় এবং কাঁপতে কাঁপতে ফোন হাতে নিয়ে রুম থেকে বের হয়ে আসে। নিজের শরীরকে নিজের কাছেই অপবিত্র বলে মনে হয় সেই সময় রুনু। রুম থেকে বের হয়ে বুঝে উঠতে পারে না যে সে কি করবে। রুনু দরজার বাইরে দাঁড়িয়ে আছে। সে খেয়াল করে পাশ দিয়ে যেন এক অদৃশ্য অবয়ব হেঁটে চলে গেল। রুনু অবাক, মনে হচ্ছে কিছু মানুষ চলাচল করছে, কিন্তু
কিন্তু তাদের দেখা যাচ্ছে না, অথচ অস্তিত্ব অনুভব করা যাচ্ছে। রুনু একবার ভাবে সে কি রিসেপশনে যাবে, কিন্তু সেখানে তো যাওয়া যাবে না, কারণ কোভিডের কোনো রেজাল্ট আসেনি। রুনু কোনোভাবে রুমের ভিতরে আসে, ভয় ভয় জানলার পাশে দাঁড়ায়, দেখে বাইরে তুষারপাত হচ্ছে, শহরটি যেন সাদা চাদরে ঢেকে গেছে। মাঝে মাঝে পুলিশের গাড়ির হর্ন শোনা যাচ্ছে, এতে করে পরিবেশ যেন আরো ভয়ানক রূপ ধারণ করেছে। খুব মন খারাপ করে বিছানার এক পাশে এসে শুয়ে পড়ে, একদম দরজার পাশে। একটু ঘুম আসে এমন অবস্থায় আবার এক অদৃশ্য অবয়ব যেন শরীরের উপর ঝাঁপিয়ে পড়ে রুনুর, এবং প্রচন্ড ক্ষোভ নিয়ে রুনুর মনে হয় কেউ যেন ধারালো ছুরি দিয়ে লম্বা লম্বা টান দিচ্ছে ওর পিঠে। অসহ্য বেদনায় শরীর কাঁপছে, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, রুনু ধোয়া পড়ছে, কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না। এবার খুব কষ্টে রুনু নিজেকে উদ্ধার করে, আবার দরজার দিকে এগিয়ে যায়। দরজা খুলে করিডোরে দাঁড়িয়ে কাঁদতে থাকে। ফোনে দেখে ভোর 3:45। এবার রুনু একটু হেঁটে লিফটের সামনে যায়, দেখে একটি ল্যান্ড ফোন। রুনু তখন 0 প্রেস করে, অপারেটরের কাছে বলে রিসেপশনে কানেক্ট করতে। তো রুনু রিসেপশনিস্টকে জিজ্ঞাসা করে যে, ইজ দিস হোটেল হন্টেড? আই কান্ট স্লিপ দিস নাইট, আই ওয়ান্ট চেঞ্জ মাই রুম অ্যান্ড আই ফিল সিক। তো রিসেপশনিস্ট চেক করে বলে যে ঠিক আছে, তুমি 7 তলায় থাকো। রুনু রাজি হয়, কিন্তু একা রুমে যেতে চায় না। একজন বেল বয়কে আসতে বলে এবং পরে বেল বয়কে সাথে করে নিয়ে রুম থেকে সব জিনিস নিয়ে 7 তলায় আসে। এবং এর কিছুক্ষণ পরে একজন প্যারামেডিক আসে এবং সব শুনে তার পিঠে আঁচড়ের দাগ দেখে বলে এমনটি ইনসমনিয়া রোগীরা করে থাকে। সে রুনুর পাস্ট হিস্ট্রি সম্পর্কে জানতে চায়। রুনু অবাক হয়ে যায়, মনে মনে ভাবে এটাই দি গ্রেট ইউনাইটেড কিংডম, বিজ্ঞান ছাড়া এদের কোনো কিছুই আর মাথায় আসে না। প্যারামেডিক চলে যাবার পর রুনু ভাবতে থাকে গত রাতে কি হলো। শরীরে প্রচন্ড ব্যথা অনুভব করে সে, ঔষধ খেয়ে ঘুমিয়ে পড়ে। এবার কিন্তু তার আর কোনো সমস্যা হয় না। এর কয়েকদিন পর রুনু উৎসাহ নিয়ে একজন প্যারানর্মাল ইনভেস্টিগেটরকে হোয়াটসঅ্যাপ করে এবং সমস্ত ঘটনা শেয়ার করে। ওই এক্সপার্টের ভাষ্য মতে সেই রাতে রুনুকে অ্যাটাক করে সেটি হলো স্পেকট্রোফিলিয়া। নাও এই স্পেকট্রোফিলিয়া কি? স্পেকট্রোফিলিয়া হলো ইন্টারাকশনস বিটুইন হিউম্যানস অ্যান্ড ঘোস্টস অর স্পিরিটস, এবং এমন অনেক ঘটনা অনেকের সাথেই নাকি হোটেল রুমে বা বিভিন্ন জায়গায় ঘটে থাকে। তবে রুনু এখনো কনফিউজড যে আসলে ওই দিন ওর সাথে কি ঘটেছিল। মাঝে মাঝে ওই ঘটনা অভিজ্ঞতা রুনুকে বিব্রত করে। বর্তমানে রুনু আমাদের প্রেত কথার ভক্ত এবং আমায় বলে, খালামণি আসলে এই পৃথিবীটা রহস্যে জড়ানো। আজকের ঘটনা একটু অন্যরকম অভিজ্ঞতার প্রকাশ। সবার ভালো লাগলে আবার চেষ্টা আমি করব এবং সেই চেষ্টা হয়তো সার্থকতা পাবে। আবারও ওপার বাংলা প্রাণের শহর ঢাকা থেকে আমাদের ভালো ছেলেটির জন্য শুভকামনা পাঠালাম। প্রেত কথা পরিবারের প্রতিটি সদস্যের প্রতি রইল নিরন্তর ভালোবাসা। সালিনা নিধি। শুক্রবার এবং রবিবারের রাত মানেই ভয় পাওয়ার রাত উইথ গৌরব। যতবার এই কথাটা পড়ি না যে ওপার বাংলার প্রাণের শহর ঢাকা থেকে আমাদের ভালো ছেলেটির জন্য শুভকামনা পাঠালাম, ততবার মনটা জুড়িয়ে যায়। মনে হয় কত আপন, কত কাছের, যাকে কোনোদিনও কাছ থেকে দেখিনি, যাকে কোনোদিনও স্পর্শ করে দেখিনি, যে মানুষটার সাথে সময় কাটাইনি, হ্যাঁ তাও তাকে তার পরিবারের মানুষদেরকে কতটা আপন বলে মনে হয়। এটাই বোধহয় আমাদের প্রেত কথার সার্থকতা। প্রত্যেকটি মানুষকে যারা যারা প্রেত কথার সঙ্গে সব সময় কানেক্টেড, তাদের প্রত্যেককে কত আপন বলে মনে হয় যেন আমার এটি একটি এক্সটেন্ডেড ফ্যামিলি, এবং প্রত্যেকটি মানুষ আমার কাছে খুব স্পেশাল। মনে হয় যেন জীবনে যদি কখনো ঘোর বিপদেও পড়ি, আমি জানি যে আমাকে ঠিক সামলে নেওয়ার মতো এত 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 মানুষ রয়েছে। তো খুব ভালো লাগলো আজকের এই ঘটনাটি, এবং আমি একটি এক্সপিরিয়েন্স নিজে শেয়ার করতে চাই। সেটি হচ্ছে যে আমি মন্দারমণিতে গেছিলাম এবং একটি রিসর্টে ছিলাম। এটি 1 বছর আগের ঘটনা, এবং যে রিসর্টে আমি ছিলাম, আমি সেই রিসর্টের নাম নিচ্ছি না। সেই রিসর্টে আমি শুয়েছিলাম, আমি এবং আমার এক বন্ধু ছিলাম। আমি শুয়ে আছি, আমার বন্ধু সকালবেলা ওয়াশরুমে গেছে। আমি পুরো স্পষ্ট দেখতে পেলাম যে সে উঠে ওয়াশরুমে গেল, এবং সে যখন উঠলো তখন যা হয়, পাশে একজন শুয়ে থাকলে সে উঠলে আমরা বুঝতে পারি। তো সে উঠলে আমি বুঝতে পারলাম যে সে উঠেছে, সে বাথরুমে গেল, আমি দেখতে পেলাম। আমি তখন জেগে আছি, ঘুমটা কেটেছে। সাডেনলি আমি ফিল করলাম যে সে বাথরুমে ঢোকার পরই যেন কেউ আমার পাশে এসে শুলো এবং আমার বিছানাটা ডেবে গেল একটুখানি। আমার না বেশ ভয় লাগতে শুরু করলো। তখন আমি উল্টো দিক ঘুরে শুয়ে আছি। আমি ভুল করেও পিছনে তাকাইনি।
কারণ আমার মনে হয়েছে যদি কেউ এসে শুয়েও থাকে আমি তাকে ডিস্টার্ব করতে চাই না, সে যতক্ষণ না পর্যন্ত আমাকে ডিস্টার্ব করে। তো তারপর আমি দেখলাম যে আমার ওই বন্ধু সে যখন ওয়াশরুম থেকে বেরোলো তখন আমার পাশ থেকে যে এন্টিটিটা যে শুয়েছিল আর কি এসে সে উঠে গেল, এবং আমি স্পষ্ট ফিল করতে পারলাম যে আমার পাশ থেকে কেউ উঠলো এবং উঠে এসে চলে গেল, এবং আমার বন্ধু এসে আমার পাশে শুয়ে পড়লো। আর এই ঘটনাটা, আজকে রুনুর ঘটনাটা শুনে আমার এক্স্যাক্ট সেই দিনের কথা মনে পড়লো এবং আরেকবার গায়ে কাঁটা দিয়ে উঠলো সেই দিনের কথা মনে করে। যাই হোক, কেমন লাগলো এই ঘটনাটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। হ্যালো, আসসালামু আলাইকুম রাসেল ভাই। আজকে যে ঘটনাটি আপনাদের মাঝে নিয়ে এসেছি, এই ঘটনাটি আমাকে শেয়ার করেছেন সোহেল ভাইয়া। তিনি তার ঠিকানাটা বলে নাই, কারণ সঙ্গত কারণে ঠিকানাটা বলে নাই আমাকে। তিনি একটি ব্রিজের ভয়ঙ্কর লেভেলের সত্যি একটি ঘটনা শেয়ার করে। তো সরাসরি আমি ঘটনায় চলে যাচ্ছি রাসেল ভাই। এই ঘটনাটি ঘটে আজ থেকে প্রায় 19 বছর আগে। তখন গ্রামের রাস্তাগুলো এতটা উন্নত ছিল না এবং পাকা রাস্তাও ছিল না। তখন গ্রামের রাস্তা একদম কাঁচা এবং ব্রিজগুলো যে ছিল সেই ব্রিজগুলো ছিল লোয়ার ব্রিজ। তো তাদের যে গ্রামটা ছিল, তাদের গ্রামে একটা পরিষদ ছিল, পরিষদের শেষ মাথায় একটি ব্রিজ আছে। এই ব্রিজের তলা দিয়ে পানি আর কি স্রোতের মতো চলে যেত। এই ব্রিজকে কেন্দ্র করে আর কি এই ঘটনাটি ঘটে। এই ব্রিজটি মোটামুটি একটু বড়, কিন্তু গ্রামের মধ্যে সর্বোচ্চ বড় ব্রিজই হচ্ছে ওইটা, এই লোয়ার ব্রিজটা। তো এই যে সোহেল ভাই ছিলেন একজন, এনার বয়স ছিল 22 বছর সে সময়। তখন তিনি একটা কাপড়ের দোকানে আর কি কাজ করতেন। তো সে সময় বন্যার সময় তো প্রতিদিনই রাত্রিকালীন সময় বা দিনের সময় করে ঝড়ি হতো, মানে বৃষ্টি হতো। সেই বৃষ্টির সময় একদিন মানে দোকান বন্ধ করতে করতে রাত 9:30 বেজে গেছে। তো সে সময় বৃষ্টি শুরু হয়ে গেছে। তো এই সোহেল ভাইয়ের আবার মনে পড়ছে যে তার বাবাকে নিয়ে পরের দিন সকালেই হসপিটালে যেতে হবে। তো সেই জন্য আবার দোকানে যে ছাতি ছিল, ছাতি নিয়ে এবং একটা হাতে টর্চ লাইট নিয়ে সে আর কি দোকান থেকে বাড়িতে যাবে। তার মালিক অবশ্য বলছিল যে তুমি এখানে থেকে যাও, আজকে তো বিদ্যুৎ চমকাচ্ছে অনেক, আজকে যাওয়ার দরকার নেই। তো যখন ওনার বাবার কথা মনে পড়ছে, সে আর কি ওখানে থাকে নাই, দ্রুত বাসার দিকে যাচ্ছে। তো হাতে একটি ছাতি এবং টর্চ লাইট নিয়ে সে হাঁটা শুরু করলো দ্রুত। তো হাঁটতে হাঁটতে সে ব্রিজের মাথায় চলে আসছে। তো ব্রিজের মাথায় যখন চলে আসছে তখনও কিন্তু বৃষ্টি পড়তেছে টুকটুক করে। ব্রিজের মাথা থেকে ব্রিজে উঠে পড়লো। ওঠার পর সে যখন মানে ব্রিজের সামনাসামনি আসছিল, তখনই তার অনুভূতি হচ্ছিল অদ্ভুত ধরনের ভয়ানক। মানে সে একটু ভয় পাচ্ছিল এই ব্রিজটা। যখন ব্রিজের উপরে উঠলো, তার ভিতর থেকে একটা ভয় কাজ করা শুরু করছে, একদম ভয়। তখন এই ভয়টা এতটা পরিমাণের কাজ করা শুরু করছে যা বলার বাইরে। মানে সে হাঁটতেছে, হাঁটার সময় সে মনে হচ্ছিল যে পেছন থেকে কেউ ভিজা পায়ে এই ব্রিজের উপর দিয়ে হেঁটে আসতেছে তার পিছনে পিছনে। সে এই অনুভূতিটা তার মানে হইতেছিল। তো যখন এরকম একটা অনুভূতি হচ্ছে তার যে ভিজা পায়ে কেউ হেঁটে আসতেছে, সে আবার পিছন ফিরে তাকাতে চাচ্ছিল না, তারপরেও পিছন ফিরে তাকায়। তো পিছন ফিরে তাকানোর পর দেখে যে পিছনে কেউ নাই। তো যখন কেউ নাই তখন তার মনে হলো যে মনের ভুল, হয়তো আমি হয়তো মনের ভুলে এটা দেখতে পাচ্ছি বা শুনতে পাচ্ছি। আরেকটু আগাচ্ছে, আগানোর পর আবার এরকম একটা অদ্ভুত ধরনের আওয়াজ শুনতে পাচ্ছে, এরকম টিপ টিপ আওয়াজ, এবং মানে পায়ে মানে ভিজা পায়ে সে আর কি পানি দিয়ে হেঁটে আসতেছে এই ঝড়িতে, এরকম একটা আওয়াজ। তো আবার পিছন ফিরে দেখে যে কেউ নাই। তখন আবার ও মনে ভাবলো যে হয়তো আমি ভয় পাচ্ছি, এই জন্য আর কি মনের থেকে এটা একটা ভয় কাজ করতেছে। পরবর্তীতে তারা আরও যত দূর যাচ্ছে তত এরকম হচ্ছে।
যখন ব্রিজের মাঝখানে গেছে, মাঝখানে যাওয়ার পর সে আবার ব্রিজের মাঝখানে যাওয়ার পর একটা কান্নার আওয়াজ শুনতে পাচ্ছে। তো যখন এই কান্নার আওয়াজটা ভেসে আসে তার কানে, তখন এই কান্নার আওয়াজটা কোথা থেকে আসতেছিল এটা ও সন্ধান করতেছে। তখন সে বুঝতে পারে যে কান্নার আওয়াজটা একটা মানে ব্রিজের তল থেকে আসতেছে। তো যখন কান্নার আওয়াজটা ব্রিজের তল থেকে আসতেছে, সে আবার কি করছে যে ব্রিজের যে ইয়াগুলো ছিল মানে রড উপরে দিকে যাতে মানুষ কেউ যাতে পড়ে না যায়, এই জন্য যে রডগুলো দিয়ে বেড়া দেওয়া থাকে সেটা ধরে সে মাথাটা হালাইছে। হালানোর পর ব্রিজের নিচের দিকে দেখতেছে যে কেউ আছে কিনা। তো সে দেখতে পাচ্ছে যে সোহেল ভাই দেখতে পাচ্ছে যে নিচে একটা সাদা কাপড় পরা লোক মানে দাঁড়িয়ে আছে। সেখানে পানি কম সম পরিমাণও পানি নেই, হাঁটু সম পরিমাণ পানিতে দাঁড়িয়ে আছে। এটা দেখে সে তো একটু ভয় পেয়ে গেছে, মানে পাটা যখন নিচে নামিয়ে দিছিল তখন ভয় পেয়ে গেছে। তখন পাটা দ্রুত তুলে ব্রিজের উপরে খাড়া হয়ে তো তোলার সময় সে আবার দেখতে পায় যে বিদ্যুৎ চমকাচ্ছে। সে সময় সে বিদ্যুৎ চমকানোর আলোতে সে দেখতে পায় যে এই ভয়ঙ্কর নিবিলের অবায়কটির হাতগুলো অস্বাভাবিক ধরনের লম্বা এবং তার যে মুখের জায়গাটা ছিল সেটাও স্পষ্ট বোঝা যাচ্ছিল না। মানে হাতগুলো অস্বাভাবিক লম্বা এবং পা পানিতে ভেসে আছে। এটা দেখে তার এতটা পরিমাণের ভয় লাগে যা বলার বাইরে। সে এটা দেখে সাথে সাথে দৌড় দেওয়া শুরু করে, মানে এত জোরে দৌড়াচ্ছে কিন্তু ব্রিজ পার হচ্ছে না সে। তো যখন ব্রিজ পার হচ্ছে না, সে আবার অনুভূতি করতেছে যে পিছন থেকে তার পিছনে কে জানি হেঁটে হেঁটে আসতেছে। ব্রিজটা শেষেই হচ্ছে না যখন এরকম কেউ পিছন থেকে হেঁটে আসতেছে, এরকম অনুভূতি হওয়ার কারণে সে লোকগুলোকে মানে কোনোভাবে এরকম লোকগুলোকে খুঁজতেছে, মানে পিছন ফিরে তাকাচ্ছে, কোনো লোক দেখা যাচ্ছে না। মানে তার এতটা পরিমাণের ভয় কাজ করা শুরু করছে, যেটা আমাকে বলে যে আমি ওই জায়গাটায় যদি কোনোভাবে সেন্সলেস হইতাম আমি হয়তো বা ফিরে আসতে পারতাম না। কারণ তিনি বলেন যে আমি ওইখান থেকে যে ফিরে আসতে পারছি সেটা একটা ভাগ্যের ব্যাপার, যে আমার হয়তো হায়াত ছিল বিধায় আমি বেঁচে আসতে পারছি। সো তিনি যখন ওইরকম করে দৌড়াচ্ছিল, সে বলে যে তার ঘাড়ে নাকি কেউ হাত দিছে। যখন এই হাতটা এতটা পরিমাণের ঠান্ডা, মানে খুবই ঠান্ডা লাগতেছিল হাতটা, মনে হচ্ছিল যে ফ্রিজের থেকে হাতটা কেউ এনে তার ঘাড়ে হাত দিছে, এই ভিজা হাতটা। তো এ আবার মানে সোহেল ভাই আবার যখন ঘাড়ের দিকে লাইটটা তাক করে ঘাড়ের দিকে দেখে যে একজন হাতের একটা ছাপ, মানে তার যে ঘাড়ে হাত দিয়েছিল এটার একটা ছাপ দেখা যাচ্ছে, যে হাতের ছাপ একটা আছে। এটা দেখে সে এতটা পরিমাণের ভয়, মানে প্রচণ্ড গতিতে দৌড় দেওয়া শুরু করলো। মানে দৌড় দিচ্ছে কিন্তু কোনোভাবে এই ব্রিজটার মাথাটা শেষেই হচ্ছে না, মানে শেষ মাথায় যাইতেই পারতেছে না। তো যখন দৌড়াতে আবার সে একটা বাচ্চাকে দেখতে পায় যে ওইখানে বসে আছে। এটা দেখে সে একটু মানে থেমে যায়, যে এখানে একটা লোক মানে বাচ্চা বসে আছে, সে কি বলে। তো বাচ্চাটাকে যে বলে যে বাবা তুমি এখানে কি করো, মানে এতটা পরিমাণে সাহসের সহিত ওকে বলতেছে যে তুমি এখানে কি করো। যখনই বাচ্চাটা উঠছে, মানে পেছন ফিরে বলতেছে যে আঙ্কেল আমাকে একটু বাসায় রেখে আসবেন, আমি একটু ভয় পাইতেছি, আমাকে একটু বাসায় রেখে আসেন। তো যখন বলে যে তোমার বাসা কই, বলে যে ওই গ্রামে আমার বাসা, আমাকে রেখে আসেন। বলে যে আচ্ছা চলো আমার সাথে চলো। তার একটু আশ্বাস ফিরে আসে যে আমি এখন দুইজনে চলে যাব। তো যখন এই বাচ্চাটা এই সোহেল ভাইয়ের দিকে তাকায়, সোহেল ভাইয়ের গা একদম মানে শিউরে ওঠে। কারণ এই সোহেল ভাই বলে যেটা যে আপনি মানে ওর মুখটা দেখা যাচ্ছিল স্পষ্ট, কিন্তু
তার চোখগুলো নাই, মানে যে জায়গায় চোখ থাকার কথা সে জায়গায় চোখগুলো নাই। এটা দেখে সোহেল ভাই প্রচণ্ড লেভেলের ভয় পাওয়া শুরু করলো, মানে চোখের জায়গায় চোখ নাই। এটা দেখে তো সে ভয় পাইছে। তো তখন আবার এরকম পরিস্থিতি দেখে সে এক মুহূর্ত ওইখানে আর দাঁড়ায় নাই, মানে প্রচণ্ড গতিতে আবার দৌড় দেওয়া শুরু করে। এদিক দিয়ে বৃষ্টি টিপ 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 করে পড়তেছে, যখন বৃষ্টি পড়তেছে থামতেছে না, এরকম একটা পরিস্থিতি, তখন সে দৌড় দিতেই আছে। তো দৌড় দিতে দিতে সে শেষ মাথায় হয়তো পৌঁছায় গেছে। সেখানে দেখতে পাচ্ছে যে একজন বৃদ্ধ লোক। এই বৃদ্ধ লোকটাকে দেখতে পেয়ে বৃদ্ধ লোকটা ওরা ওই ভাইকে থামতেও বলে নাই। সোহেল ভাইকে দৌড়ানো অবস্থায় বলতেছে যে তুমি পিছন ফিরে তাকাইও না, যদি তুমি পিছন ফিরে তাকাও তাহলে তুমি এখানে বেঁচে ফিরতে পারবা না। এই কথাটা শোনার পর সোহেল ভাইয়ের ভয় আরও দ্বিগুণ হওয়া শুরু হয়ে গেল। সে পিছন ফিরে তাকানো বাদ দিয়ে দৌড় দেওয়া শুরু করলো আরও জোরে। সো একটা পর্যায়ে যখন দৌড় দিচ্ছে সে সময় হঠাৎ করে তার মায়ের কণ্ঠে একটা কণ্ঠ ভেসে আসে, এবং কিছু কণ্ঠ ভেসে আসে যে ফিসফিসানি আওয়াজ ভেসে আসতেছে। আবার তার মায়ের কণ্ঠে তাকে ডাকতেছে বাবা, মানে স্পষ্ট তার মায়ের কণ্ঠ। এটা শোনার পর এই সোহেল ভাইয়ের বোঝার বাকি ছিল না যে আমার মা তো বাসায়, এখানে কিভাবে আসবে। আর এই বৃদ্ধ লোক তো আমাকে বলছিল যে পিছন ফিরে তাকানো যাবে না। এটা কথা খেয়াল হওয়ার পর উনি আরও জোরে দৌড় দেওয়া শুরু করে, কারণ যদি পিছন ফিরে তাকায় তাহলে হয়তো সোহেল ভাই আর বেঁচে ফিরতে পারবে না, কারণ সে বুঝতেছিল যে এটা একটা খারাপ কিছু হতে চলতে যাচ্ছে ওনার সাথে। তো যখন এরকম বিষয়টা উনি দৌড়াতে দৌড়াতে একদম ব্রিজের শেষ মাথায় যায়। যাওয়ার পর সে দেখতে পায় যে ব্রিজের শেষ মাথায় যাওয়ার পর কোনো আওয়াজ শোনা যাচ্ছে না এবং বৃষ্টিও আর পড়তেছে না। আর সে দৌড়ানোর সময় মনে হচ্ছিল যে ব্রিজটা কাঁপতেছে এবং ব্রিজটা ভেঙে যাচ্ছে, লোহার যে একটা শব্দ ভেঙে যাওয়ার এরকম একটা শব্দ অনুভূতি হচ্ছিল, যে লোহার ব্রিজটা ভেঙে যাচ্ছে এরকম একটা পরিস্থিতি। তো তখন তিনি আবার বুদ্ধি খাটিয়ে ওই দৌড় দিতে দিতে যখন শেষ মাথায় গেছে, যাওয়ার পর তিনি যখন বৃষ্টি থেমে গেছে, এরকম আওয়াজও শোনা যাচ্ছে না, সে পিছন ফিরে তাকায়। তাকানোর পর সে বুঝতে পারে যে ব্রিজের থেকে ও নেমে গেছে। তো পিছন ফিরে দেখে যে ব্রিজে কেউ নাই। পরবর্তীতে সে বাড়িতে চলে যায়। বাড়িতে যাওয়ার পর তার বাবা মার সাথে এরকম বিষয়গুলো শেয়ার করে, এবং তার বাসার পাশে একজন বৃদ্ধ লোক ছিল, তাকে ঘটনাগুলো বলা হয়। তিনি বলেন যে হ্যাঁ, এরকম ঘটনা ঘটে প্রায় এই বন্যার সময়, যখন পানির স্রোত এই ব্রিজ দিয়ে যাওয়া শুরু করে তখন এই ঘটনাগুলো ঘটে। কারণ হচ্ছে একটাই, যে এই ব্রিজটা যখন প্রথম বানানো হয় তখন এই ব্রিজটা কয়েক বছর পর ভেঙে একটা মাইক্রো গাড়িতে ভেঙে একদম ব্রিজটার থেকে পানি পড়ে যায় কয়েকজন লোক। তো তখন থেকে ওই লোকগুলো ওইখানে মারা যায়। আর এর পরে থেকে এই পানি যখন স্রোত এদিক দিয়ে যায় তখনই এরকম কেউ কান্নার আওয়াজ, কেউ কাউকে ডাকতেছে, এরকম অদ্ভুত ধরনের আওয়াজ শুনতে পায় সবাই। সো এই জন্য পরবর্তীতে আর কেউ ওই রাত্রিকালীন সময় ওই দিক দিয়ে যাইতো না। তখন সোহেল ভাই এই বিষয়টা আর কি জানতো না। সো পরবর্তীতে ওই ব্রিজটাকে ভেঙে আর কি এখন যেরকম ব্রিজ বানানো হয় সিমেন্ট দিয়ে এরকম ব্রিজ বানানো হয়। আর এই পানির স্রোত যখনও যাইতো এরকম অদ্ভুত ধরনের ঘটনা অল্প হইতো, কিন্তু আগের মতো আর কি এতটা হইতো না। যদি কেউ ট্রাক বা এরকম ওখানে দাঁড় করাইতো, তারা দেখতে পাইতো যে লোয়ার ব্রিজের উপরে দাঁড় করে রাখছে, এরকম একটা অনুভূতি হতো তাদের। আর এই সোহেল ভাই পরবর্তীতে ওই রাস্তা দিয়ে আর কখনো রাত্রিকালীন সময় আসে না, এবং পরবর্তীতে ওই রাস্তার পাশে আর কখনো যায়ও না, কারণ এটা একটা ভয়ঙ্কর লেভেলের ঘটনা। তো এটাই ছিল রাসেল ভাই ঘটনা। যদি ভালো লাগে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না লিসেনাররা। তো আল্লাহ হাফেজ, আবার দেখা হবে নতুন ঘটনা। এই ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন মোহাম্মদ রাশিদুজ্জামান ভাই।
ওনার বাড়ি যশোর সদর উপজেলার রামনগর গ্রামে। বর্তমানে উনি যশোরের একটি স্বনামধন্য বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন। বর্তমানে ওনার পোস্টিং ঝিনাইদহ সদরে। আর উনি আফটার দ্য হোল ওয়ার্ল্ডের একজন নিয়মিত শ্রোতা। ইউটিউবে কোনো এপিসোড মিস হয়ে গেলে পরবর্তীতে উনি সেটা দেখে ফেলেন। আর উনি কর্মসূত্রে অনেক মানুষের সাথে মেশেন, যার কারণে বিভিন্ন ঘটনা সংগ্রহ করার চেষ্টা করছেন আমাদের লিসেনারদের জন্য। এমন ভাবনা থেকেই মূলত শুরু করেছেন ঘটনা পাঠানো। এবার যে ঘটনাটি উনি পাঠিয়েছেন, ঘটনাটি কিভাবে সংগ্রহ করেছেন সেটি হলো, যশোরে ওনার নিজ বাড়িতে উনি ঘর নির্মাণের কাজ শুরু করেছেন। একদিন শনিবার ছুটির দিনে বাড়িতে মিস্ত্রিরা কাজ করছিল, আর উনি চেয়ারে বসে কাজ তদারকি করছিলেন। উনি ওই সময় আমাদের 64 নং এপিসোড শুনছিলেন। এমন সময় ওখানকার যিনি রাজমিস্ত্রি ছিলেন, তার নাম হচ্ছে মিলন। তো উনি জিজ্ঞেস করলেন, ভাই আপনি শোনেন কি? তখন এই রাশেদুজ্জামান ভাই আফটার দ্য হোল ওয়ার্ল্ড সম্পর্কে তাকে জানান। তিনিও আগ্রহী হলেন এবং তিনি প্রশ্ন করে, আপনি কি এগুলো বিশ্বাস করেন? তখন রাশেদুজ্জামান ভাই বলেন, হ্যাঁ আমি অবশ্যই বিশ্বাস করি, কারণ এটা কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত। তখন এই যে যিনি মিলন ভাই, উনি একটি বিষয় বলেন ওনাকে, যে উনি নিজেও একটি সমস্যার মধ্যে আছেন। তখন তার কাছে সমস্যার বিষয়টা জানতে চান, আর ওনারা একই এলাকার লোক। তখন উনি বলেন যে সন্ধ্যার পর কাজ শেষ করে ওনার সাথে চা খেতে খেতে বিষয়টা বলবেন। তখন মাগরিবের নামাজের পর ওনারা বাজারে একসাথে দেখা করেন এবং চা বিস্কুট খেয়ে নিরিবিলি একটি জায়গায় বসে এই ঘটনাটি এই মিলন সাহেব রাশেদুজ্জামান ভাইকে বলেন। এই যে মিলন সাহেব, ওনার পুরো নাম হচ্ছে মিলন হোসেন। 7 জনের সংসার, উনি, ওনার স্ত্রী, 1 ছেলে এবং 2 মেয়ে, আর ওনার বৃদ্ধ পিতামাতা। ওনার বাসা যেটা, সেটা হলো যশোর খুলনা মহাসড়ক, যেটা এই যশোর খুলনা মহাসড়ক ঘেঁষা ভাটপাড়া গ্রামে। আর ওনার বাসার পাশ দিয়ে আবার যশোর খুলনার যে রেল লাইন, এটি চলে গেছে। 3 কামরা বিশিষ্ট একটি টিন শেড ঘর, বাসার উত্তর পাশে রেলপথ, রেল লাইনের ধারে একটি বড় শিমুল গাছ, ঘরের দক্ষিণ পাশে বড় বাঁশের একটা বাগান রয়েছে, আবার মানুষের চলার পথ রয়েছে। পশ্চিম দিকে রেলের খাস জমি। আর ঘটনাটা শুরু বেশি দিন আগে না, 2017 সালে। ওনার ছোট মেয়ের মুখে ভাতের অনুষ্ঠানে, আমাদের এদিকে আমরা বলি হচ্ছে এটো মুখে আর কি। তো এই মুখে ভাতের অনুষ্ঠান অনেক ফ্যামিলিতে এটা করেন আর কি। তো ওই উপলক্ষে বেশ কিছু আত্মীয় স্বজন এবং প্রতিবেশী ওনার বাড়িতে উপস্থিত ছিলেন। বাজারঘাট করা হয়েছে। মাগরিবের আজানের পর ওনার স্ত্রী, মানে এই যে মিলন সাহেবের স্ত্রী, উনি ওনার বাড়ির দক্ষিণ পাশে বাঁশঝাড়ের কাছে যে কল আছে, এই কল পারে বসে উনি মাছ কাটার পর সেটা ধুচ্ছিলেন। তো পরিবারের অন্যান্য সদস্যরা যে যার কাজে ব্যস্ত ছিল, আত্মীয় স্বজনরা বসে বসে গল্প করছিল। হঠাৎ ওনার স্ত্রীর চিৎকারে সকলে ঘর থেকে বের হয়ে আসে এবং এসে দেখে সে কলপারে নাই। আবছা আধারে সকলে তাকে খুঁজতে লাগলো। কিছু সময় পর বাঁশঝাড়ের ভেতরে তাকে পাওয়া গেল, সে উপুর হয়ে পড়ে আছে। তাকে সকলে ধরাধরি করে ঘরে আনলো। অনেক চেষ্টার পর তার জ্ঞান ফেরে। তার হাতে, মুখে আঁচড়ের দাগ। আর তার জ্ঞান ফেরার পর তার মুখ হতে এক রোমহর্ষক ঘটনা সকলে শোনেন, যা শুনে সকলে আঁতকে ওঠেন। তিনি জানান, তিনি যখন মাছ কুটছিলেন এবং কোটার পর যখন ধুচ্ছিলেন, ওই সময় একটা সাদা বিড়াল বারবার এই মাছের কাছে আসছিল মাছ খাওয়ার জন্য। মাছ যখন ধুচ্ছিলেন তখন মাছের পাত্রে ওই বিড়ালটি মুখ দেওয়ার চেষ্টা করছিল। আমরা কিন্তু গ্রামে অনেকে এটা দেখে থাকি, যখন কেউ মাছ কোটেন তখন দেখা যাচ্ছে যে ওই বাড়ির বিড়াল বা পাশের বাড়ির বিড়াল বা আশেপাশের বিড়াল ওই সময় এসে মাছের পাত্রে বারবার মুখ দেওয়ার চেষ্টা করে থাকে। এটা কিন্তু একটা স্বাভাবিক ঘটনা। তো উনিও বিষয়টা স্বাভাবিকভাবে নিয়েছিলেন। তো উনি বারবার বিড়ালটিকে তাড়িয়ে দিচ্ছিলেন, আবার বিড়ালটি ফেরত আসছিল। একসময় অতিষ্ঠ হয়ে পাশে থাকা নারকেল গাছের একটা ডোগা বলি, এক ধরনের ডাল আর কি নারকেল গাছের, এই ডোগা দিয়ে বিড়ালটির মুখে ঠাস করে একটা বাড়ি মারেন, মানে আঘাত করেন। তখন বিড়ালটি তার স্বরে জোর এক চিৎকার করে ওঠে এবং বাঁশ বাগানের অন্ধকারের দিকে চলে যায়। তো উনি আবারও মাছ ধোয়ায় ব্যস্ত হয়ে পড়েন।
হঠাৎ তার পেছন থেকে কিছু একটা এসে তাকে হ্যাচকার টানে মাটিতে ফেলে দেয় এবং চুলের মুঠি ধরে টানতে টানতে বাঁশবাগানের ভেতর দিকে নিয়ে যাচ্ছিল। উনি তখন নিজের হাত দিয়ে তার চুল ধরে থাকা হাত দুটো স্পর্শ করে উনি অনুভব করেন হাত দুটি লোমশ, কদাকার এবং খুব শক্ত। এরপর ওনার আর কিছু মনে নেই। এরপর ওনারকে তো উদ্ধার করা হয়েছে ওখান থেকে, তো ওনার মাথায় তেল পানি দিয়ে তাকে বিশ্রাম নিতে বলা হয়। আর কোনো ধরনের সমস্যা ছাড়াই আরো 2 দিন কেটে যায়। তৃতীয় দিন রাত আনুমানিক 2টোর সময় হঠাৎ করে তার চিৎকারে বাড়ির সকলের ঘুম ভেঙে যায়। সকলে তার কাছে এসে জানতে পারে ঘরের ভেতরে অশরীরী কিছু একটা নাকি ঘুরে বেড়াচ্ছিল, যার পুরো শরীর ছিল লোমশ, কালো এবং ভাল্লুকের মতো, একদম কালো কুচকুচে। তো উনি মূলত এটি দেখার পরে চিৎকার করে ওঠে। আর চিৎকার করার পর নাকি এই জিনিসটা জানালা শিক গলে বাইরে দিয়ে বের হয়ে যায়। এরপর থেকে এই মিলন ভাইয়ের স্ত্রী প্রায় প্রতি রাতেই নাকি এই জিনিসটাকে দেখতে পেত। এভাবে আস্তে আস্তে তার স্ত্রী অসুস্থ হতে শুরু করে। স্বাভাবিক কোনো ডাক্তারের চিকিৎসা এটা সুস্থ হচ্ছিল না। পরিবারে অভাব অনটন শুরু হয়ে যায়, উনি ভালো করে কাজ করতে পারছিলেন না। এভাবে কেটে যায় প্রায় 3টি বছর। তার স্ত্রী সংসারের কাজকর্মে অনেকটাই অক্ষম হয়ে পড়েন। বাধ্য হয়ে মিলন ভাই 17 বছর বয়সী তার বড় ছেলেকে বিয়ে দেন, যেন তার স্ত্রীর কাজে একটি মেয়ে সহযোগিতা করতে পারে। তো বিয়ের দিন রাত্রে বাড়ির সকলে যখন একসাথে রাতের খাবার দাবার খাচ্ছিল, তখন মিলন ভাই দেখেন তার বড় মেয়ে মিষ্টি খাচ্ছে। আর বলে রাখা ভালো, তার এই বড় মেয়ে, তার নাম হচ্ছে জান্নাতি, এই জান্নাতি কিন্তু মিষ্টি একদমই পছন্দ করতো না। কিন্তু সেই মেয়ে একের পর এক মিষ্টি খেতে লাগলো। দেখতে দেখতে প্রায় 2 কেজি মিষ্টি সে একাই খেয়ে ফেলে। এবার মিলন ভাইয়ের কিছুটা সন্দেহ হলো। তখন মিলন ভাই বড় মেয়ের নাম ধরে ডাকতে লাগলেন, জান্নাতি, এই জান্নাতি, কিরে কি হয়েছে তোর? কিন্তু তার মেয়ের কিন্তু কোনো দিকে খেয়ালই নেই, সে এক মানে মিষ্টি খেয়েই চলছে। এবার মিলন ভাই তার মেয়ের দিকে খুব ভালো করে তাকানোর পর মেয়ের চেহারা, চোখ দেখে উনি ভয় পেয়ে যান। উনি বুঝতে পারেন অস্বাভাবিক কিছু একটা হতে যাচ্ছে। মিলন ভাই তো হাউমাউ করে কান্নাকাটি শুরু করে দেন। মিলন ভাইয়ের বুঝতে বাকি রইল না, এবার এই সমস্যাটি পরিবারের অন্যান্য সদস্যদের সাথেও ঘটতে শুরু করেছে। এতদিন তো শুধু তার স্ত্রী জিনিসটা দেখত, কিন্তু এবার পরিবারের অন্য সদস্যদের সাথেও শুরু হয়ে গেছে। তো পরের দিন ফজরের সালাতের পর, মানে ওইভাবে কিন্তু পুরো রাত কেটে যায়। খুব হই হট্টগোল যে হয়েছে বিষয়টা এরকম না, এরকম অস্বাভাবিকতার মধ্যে দিয়েই রাতটা কেটে যায়। তো এই ফজরের সালাতের পর গ্রামের মসজিদের ইমামের সাথে মিলন ভাই কথা বলেন। তো ইমাম সাহেব তাদেরকে কিছু তদবির এবং পানি পড়া দেন। এরপর 2 দিন সবকিছু শান্ত থাকলো। 2 দিন পর থেকে তার বড় মেয়ের সাথে আবার ঘটনা ঘটতে শুরু করলো। এই মেয়েটি প্রায় রাতে একা একা ঘর থেকে বের হয়ে ওই বাঁশবাগানে চলে যেত। অন্ধকারে কার সাথে যেন কথা বলতো। এবার তাকে রাতে ঘরে তালা মেরে ঘুমাতে দেওয়া হতো। একদিন এই মিলন ভাইয়ের ছেলে বাড়িতে না থাকায় তার বড় মেয়েকে তার ছেলের বউয়ের সাথে রাত্রে ঘুমাতে দেওয়া হয়। সেদিন রাত্রে ঘটে আর একটা ভয়ানক ঘটনা। মাঝ রাতে তার ছেলের বউ অনুভব করে কেউ তার গলা টিপে ধরেছে। চোখ মেলে দেখে সেটা আর কেউ না, এটা মিলন ভাইয়ের মেয়ে, মানে তার ছেলের বউয়ের বড় ননদ। মনে হচ্ছে তার উপর কোনো শক্তিশালী জিনিস ভর করেছে। এখন এই নতুন বউ সে তো তার ননদের সাথে অনেকক্ষণ ধরে ধস্তাধস্তি করে। একটা সময় সে বুদ্ধি করে আয়াতুল কুরসি এবং অন্যান্য দোয়া দুরূদ পড়তে থাকে। একটা সময় তার ননদ তার গলা ছেড়ে দেয় এবং জ্ঞান হারিয়ে ফেলে। এবার ছেলের বউর চিৎকারে বাড়ির সকলে ঘরে চলে আসে, ঘটনা শোনে। ততক্ষণে কিন্তু এই জান্নাতি যে সে কিন্তু স্বাভাবিক হয়ে গেছে। পরদিন ফজরের নামাজের পর আবারও মিলন ভাই ইমাম সাহেবের বাড়িতে যান। এতদিন পর সকল ঘটনার রহস্য উদ্ঘাটিত হয়। যিনি হুজুর, উনি রুকিয়ার মাধ্যমে তার অনুগত জিনদের দ্বারা জানতে পারেন যে
সমস্যা হচ্ছে তার বাড়ির দক্ষিণ পাশে বাঁশঝাড়, এই বাঁশঝাড়ে একদল জিন রয়েছে, কিন্তু এরা কিন্তু এখানে স্থায়ীভাবে বসবাস করে না। তারা মূলত যাযাবর শ্রেণীর জিন। আমাদের দেশে অনেক সময় বেদে সম্প্রদায়কে দেখি না, একটি নির্দিষ্ট সময় একটা জায়গায় থাকে, আবার চলে যায় আর একটা জায়গায় গিয়ে থাকে। তো এরকম এরা হচ্ছে যাযাবর শ্রেণীর জিন। তো বছরের একটা নির্দিষ্ট সময় তারা এখানে ফেরত আসে, আর এই স্থানটিকে একটি কলোনি হিসেবে ব্যবহার করে। এদের একজন সর্দার থাকে, যিনি পুরো দলটাকে নিয়ন্ত্রণ করে। তো এখানে ভিন্ন ভিন্ন শ্রেণীর জিনেরা আসে, প্রত্যেকেই যাযাবর শ্রেণীর জিন, কিন্তু একটা দল চলে গেলে আর একটা দল আসে। এইভাবে মূলত এই জায়গাটা একটা তাদের আশ্রয়স্থল, এই যাযাবর শ্রেণীর জিনদের। তো হুজুর তার অনুগত জিনদের দ্বারা ওই জিনের সর্দারকে হাজির করেন। তো সেই জিনের সর্দার হাজির হয়ে সকলকে সালাম দেয়। সালাম দেওয়ার পর উনি কোনো ধরনের প্রশ্ন ছাড়াই খুব ভদ্রতার সাথে নিজের পরিচয় বলতে থাকেন এবং বলেন যে তার নাম হচ্ছে বিল্লাল। সে আরো জানান তিনি একজন কোরআনের হাফেজ, এবং উনি বলেন যে এখানে যারা বসবাস করে তাদের সকলকে উনি নিয়ন্ত্রণ করেন, মূলত তার গোত্রের আর কি। আর উনি নিজের ইবাদত বন্দেগীর জন্য কিছুটা দূরে অবস্থান করেন, এবং উনি জানান যে তার দলের সকলেই মুসলিম। ঘটনার দিন তার দলের একটা বাচ্চা জিন মাছ খাওয়ার লোভে বিড়ালের বেশে মিলন ভাইয়ের স্ত্রীর কাছে যান। একটা সময় একটা মাছের জন্য পাত্রে মুখ দিলে মিলন ভাইয়ের স্ত্রী তাকে আঘাত করে। ওই বাচ্চা জিনটাও চিৎকার করে চলে যাওয়ার পর বাচ্চা জিনটির পিতা ক্ষিপ্ত হয়ে মিলন ভাইয়ের স্ত্রীর উপর চড়াও হয়, এবং সেই মূলত পরিবারের সকলকে ভয় দেখায়, এবং সে তার সন্তানকে কষ্ট দেওয়ার প্রতিশোধ স্বরূপ মিলন ভাইয়ের মেয়েকে ভর করে কষ্ট দিয়েছে। কিন্তু বড় ধরনের ক্ষতি করার ইচ্ছা তাদের ছিল না বা এখনো নেই, মূলত ভয় দেখানোটাই উদ্দেশ্য। আর ওই সর্দার আরো জানান যে দলের অন্য সদস্যদের কাছ থেকে ঘটনাটি পরবর্তীতে উনি জানতে পেরেছেন, আর তিনি তার দলকে নির্দেশ দেবেন এই স্থানটি ত্যাগ করার জন্য, এবং এই পরিবারটিকে তারা যেন আর কোনো ক্ষতি না করে। সকলকে সালাম জানিয়ে ওই জিন সর্দার উনি বিদায় নেন। এরপর হুজুর কিছু পানি এবং তেল পরা দেন, নিয়মিত ব্যবহার করতে বলেন। পরিবারটিও তাই করে। এক সপ্তাহের মধ্যে সবকিছু স্বাভাবিক হয়ে যায়, একদম আগের মতো স্বাভাবিক সবকিছু। প্রিয় লিসেনার্স, এখানে কিন্তু ঘটনাটা শেষ না, এখানে ঘটনাটি আর একটা ভিন্ন দিকে মোড় নিতে যাচ্ছে। প্রায় 3 মাস পর শুরু হলো নতুন আর একটা ঘটনা। হঠাৎ রাতের বেলা পুরো বাড়ি দুর্গন্ধে ভরে যেত, আর বাড়িতে বিভিন্ন জায়গায় বিশেষ করে রাতের বেলা সাপ দেখা যেত। এক রাত্রে মিলন ভাই ওয়াশরুমে যান, ওয়াশরুম তো গ্রামে বাইরেই থাকে বাড়ির। তিনি ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে উনি যখন কলপারে অজু করার জন্য আসেন, হঠাৎ তার চোখ পড়ে কলপারের কাছে যে বাঁশঝাড়, এই বাঁশের উপর ছোট বয়সে 3-4টি বাচ্চা একদম বাঁশের উপরে বসে বসে কিছু খাচ্ছে। তো উনি দেখে ভয় পান, কিন্তু কোনো ধরনের কোনো সারা শব্দ আর না করে উনি ঘরের দিকে হাঁটা শুরু করেন। হঠাৎ করে দেখেন উঠানের মাঝ বরাবর একটা 7 থেকে 8 ফুট লম্বা অবয়ব তার সামনে দাঁড়িয়ে আছে। অবয়বটির চেহারা উনি দেখতে পাচ্ছিলেন না ভালো করে। অবয়বটি তাকে উদ্দেশ্য করে বলে যে, মিলন, ভালোই ভালোই বলছি, তোরা এই বাড়ি ছেড়ে দে, তোদের জন্য আমাদের থাকতে সমস্যা হচ্ছে, আর যদি তোরা না ছাড়িস তোর পরিবারের কাউকে কিন্তু ছাড় দেব না, বলে রাখলাম। এরপর ওই অবয়বটি বিড়ালের মতো এক ধরনের মিউ মিউ শব্দ করতে করতে, ঠিক বিড়ালের মতো মিউ মিউ শব্দ না, আবার কুকুরের মতো ঘেউ ঘেউ না, তবে অনেকটা ওই রকম আর কি, বিড়ালের মতো শব্দ করতে করতে ওই যে বাঁশঝাড় রয়েছে ওই বাঁশঝাড়ের ভেতরের অন্ধকারে মিলিয়ে গেল। এই মিলন ভাই তো দৌড়ে ঘরের ভেতরে চলে আসেন, ভয়ে ভয়ে শুয়ে পড়লেন। পরদিন সকালবেলা পরিবারের সকলের সাথে উনি বিষয়টা আলোচনা করেন। পরিবারের সকলের পরামর্শে বিকালে আসরের সালাতের পর আবারও সেই হুজুরের সাথে দেখা করেন। সেই হুজুর মাগরিবের সালাতের পর আবারও রুকিয়া করে তার অনুগত জিনদেরকে ডাকেন, আর তাদের মাধ্যমে অনেক চেষ্টার মাধ্যমে সেই হাফেজ জিন বিল্লাল তাকে ডাকেন। তো তিনি আসেন, এসে সালাম দেন। তো
এই যে মিলন ভাইয়ের বাড়ির সামনে যে বাসাটি, এটা তো আমরা জানি যে যাযাবর শ্রেণীর জিনদের কলোনি। এখন সমস্যা যেটা হলো, এই বিল্লাল জিন উনি বলেন যে ওনারা যখন এখানে ছিলেন তখনকার ঘটনার জন্য ওনারা দায়ী। তো ওনারা যখন এখান থেকে চলে যান, তো আর একটা গ্রুপ এখানে আসে আস্তানাগারে। মূলত এরা মুসলিম না, এরা ভিন্ন ধর্মাবলম্বী এবং এরা ব্ল্যাক ম্যাজিক টাইপের কিছু জিনিস করে এবং এদের সর্দার খুবই হিংস্র এবং একগুঁয়ে স্বভাবের। মূলত এই যে বিল্লালের ফ্যামিলি তো নামাজ কালাম পড়ে, এই কারণে ওদের বিভিন্ন রিচুয়াল করতে অসুবিধা হয়, ঠিকঠাক মতো কাজ হয় না, যার কারণে এই ফ্যামিলির উপর ক্ষিপ্ত হয়েছে। আর এই বিল্লাল যেহেতু আর একটা সম্প্রদায়ের জিনের সর্দার, আর এরা তো মুসলিম শ্রেণীর জিনের সর্দার আর কি, তো এদের কথা কিন্তু এরা শুনবে না। পুরোপুরি ভিন্ন বিশ্বাস এবং ভিন্ন কর্মকাণ্ডে তারা লিপ্ত। এই বিল্লাল যিনি জিন সর্দার, তার অনুগত দল তারা নামাজ কালাম পড়ে, মানুষকে ভয় দেখালেও সর্দারের হুকুম তারা মানতে বাধ্য এবং মেনেছেও। কিন্তু সমস্যা হলো যে যেই গ্রুপটা এখন এসেছে এখানে, ওরা তো খুবই হিংস্র প্রজাতির, ওরা ব্ল্যাক ম্যাজিক রিলেটেড কাজ করে। এই কারণে ওদের কথা তো এই মুসলিম যারা জিন এরা শুনবে না, আবার মুসলিম জিনদের কথা ওরা শুনবে না। এই কারণে বিল্লাল যিনি সর্দার জিন উনি বলে দেন যে তার পক্ষে ওই জিনকে অনুরোধ করা সম্ভব নয়, বরং তাদের কাছে গিয়ে কথা বলতে গেলে বিপদের সম্ভাবনা আছে, এই জন্য উনি এই কাজটি করতে পারবেন না। সমাধান বলে দিয়ে যান যে এই জায়গাটা ছেড়ে দেওয়াটাই তাদের জন্য বুদ্ধিমানের কাজ হবে, কারণ এরা চলে যাওয়ার পর আর একটা গ্রুপ আসবে, হতে পারে তারাও আরও হিংস্র গ্রুপ, তখন কি হবে? তো এইভাবে তো একটা সমস্যা চলতে পারে না। এই জন্য ওই বিল্লাল জিন সর্দার উনি বলেছিলেন যে এই জায়গাটা যেন ওনারা ছেড়ে দিয়ে অন্য জায়গায় গিয়ে বসতি স্থাপন করেন। তো এটা বলার পর এবং পরামর্শ দেওয়ার পর ওই জিনটা চলে যান সালাম দিয়ে। তো হুজুর একই পরামর্শ দেন যে আপনারা এই কাজটি করেন। কিন্তু এই যে মিলন ভাইয়ের যে সমস্যা সেটা হলো ওনাদের তো আর্থিক অবস্থা অতটা ভালো না যে নতুন করে একটা জায়গা কিনবেন, ঘর তৈরি করবেন। এই সমস্যা তো আসলে টাকা দিয়ে সমাধান করতে হবে, কিন্তু ওনাদের হাতে তো এই টাকাটা নাই। তবে ওনারা ওই গ্রামে একটি বাসা ভাড়া নিয়েছেন, সেইখানে মানে পরিবারটা শিফট করবেন, এতটুকু জানিয়েছেন রাশেদুজ্জামান ভাই। এই ঘটনা উনি পাঠানোর আগে উনি খবর নিয়েছিলেন যে ওনারা একটা বাসা ঠিক করেছেন, খুব তাড়াতাড়ি শিফট করবেন, হয়তো এতদিনে শিফট হয়েও গেছে। প্রিয় লিসেনার্স, এই যে যাযাবর শ্রেণীর জিনেরা একটা কলোনি মতো একটা জায়গায় তারা থাকেন, এক গ্রুপ যায় আর এক গ্রুপ আসে, নির্দিষ্ট কোনো দল সেখানে থাকে না। এই যাযাবর শ্রেণীর জিনদের বিষয় নিয়ে আগে ঘটনা খুব একটা বলেছি বলে মনে পড়ে না। আশা করছি ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। আর ভালো জিনদেরকে অনুরোধ করলে তারা শোনে, আর যারা ব্ল্যাক ম্যাজিকের সাথে রিলেটেড জিন রয়েছে যারা এই কাজগুলো করে, তাদেরকে আসলে কোনো অনুরোধ করে লাভ হয় না, বরং এরা অত্যন্ত হিংস্র প্রজাতির হয় এবং মানুষের প্রতি তারা খুব বিরূপ ধারণা পোষণ করে আর আক্রমণাত্মক হয়। আল্লাহ আমাদের এদের থেকে হেফাজতে রাখুন। প্রিয় লিসেনার্স, আশা করছি ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। ধন্যবাদ রাশেদুজ্জামান ভাইকে, চমৎকার একটি ঘটনা আমাদের সাথে শেয়ার করেছেন। আসসালামু আলাইকুম লিসনার্স, রিয়াদ ফেরদৌস বলছি। আমি আজকে যে ঘটনাটি শেয়ার করব, ঘটনাটি আমাকে দিয়েছেন হিমেল খান, উনি ফরিদপুর থেকে ঘটনাটি পাঠিয়েছেন। তো সরাসরি ঘটনায় চলে যাই। তখন সময় 2016 সাল, উনি সবেমাত্র এইচএসসি পরীক্ষায় পাশ করেছেন। তো উনি ঢাকায় ভর্তি হন, ঢাকা তিতুমির কলেজে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে ওনার ভর্তি হয়। তো ঢাকায় ওনার আপনজন বলতে ওনার চাচাই ছিল, তো উনি ওনার চাচার বাসায় ওঠেন। যেহেতু চাচার বাসায় উনি পার্মানেন্ট হবেন, তো চাচা একটি বড় বাসা খোঁজে, আর ওনার চাচা পুলিশে কর্মরত ছিল। তো ওনার চাচা ঢাকার মগবাজার রোডের দিলু রোডে একটি ফ্ল্যাট পায়। ফ্ল্যাটটা ওনাদের পছন্দ হয় এবং ওনারা নিয়ে নেয়। ফ্ল্যাটটা বেশ সুন্দর ছিল, এখানে একটি ডাইনিং রুম আর 3টি বেড ছিল। যেহেতু তার চাচা তাকে খুব বেশি স্নেহ করত,
তো ঘরের মধ্যে সবচেয়ে বেস্ট যে রুমটি ছিল, কর্নারের যে রুমটি, সেই রুমটি চাচা তাকে দেয়। আমি একটু রুমের বর্ণনাটা দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। ওনার রুমের মধ্যে ছিল একটা ছোট খাট, খাটের পাশে একটা পড়ার টেবিল, একটা চেয়ার, তার অপোজিট দিকে একটি আলনা, আর পাশে একটি বুকশেলফ। এই আর ঠিক তার রুমের অপোজিট দিকে ছিল হচ্ছে একটি বড় বারান্দা, আর বারান্দার থাই গ্লাস দিয়ে আটকানো ছিল। আর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপারটা হলো ওনার বাসার ঠিক সামনেই একটা ল্যাম্পপোস্ট, সোডিয়াম ল্যাম্পপোস্ট। রাত্রেবেলায় সোডিয়াম ল্যাম্পপোস্টের আলোতে রুমটা বেশ আলোকিত হয়ে থাকতো। তো ওনার যেহেতু রাত্রেবেলায় অন্ধকার করে ঘুমানোর অভ্যাস, তো উনি পর্দাটা একটু ভিড়িয়ে রাখতো। তো যাই হোক, নতুন বাসায় দিন ভালোই যাচ্ছে। তো নতুন বাসায় আসার 3 নম্বর যে রাতটা, সেদিনই আসলে ঘটনাটা ঘটে। তো উনি সেদিন খুব ক্লান্ত থাকার কারণে উনি আগে খাওয়া দাওয়া করে উনি রাত 10টার মধ্যেই ঘুমিয়ে পড়েন, এবং উনি ঘুমিয়েও যায়। হঠাৎ করে রাত 3টার দিকে ওনার ঘুম ভাঙে। ওনার ঘুম ভাঙে হচ্ছে চেয়ার নড়ার শব্দে। উনি খেয়াল করে দেখলেন যে ওনার চেয়ারটা থাকার কথা হচ্ছে ওনার টেবিলের সাথে, কিন্তু চেয়ারটা ওখানে নেই, চেয়ারটা হচ্ছে ওনার বিছানার পাশে। উনি আসলে ব্যাপারটা বুঝতে পারলেন না, কারণ ওনার খেয়াল ছিল যে চেয়ারটা উনি অলওয়েজ পড়ার টেবিলের সাথেই রাখে। চেয়ারটা এখানে সরে আসলো কীভাবে? যাই হোক, উনি এটাকে অত ইগনোর করলেন, আবার ঘুমানোর চেষ্টা করলেন। বাট কিছুক্ষণ পরে উনি আরেকটা জিনিস খেয়াল করলেন যে দেয়ালের মধ্যে একটি ছায়া, কেমন একটা ছায়ার মতন। পরে জাস্ট একটু আড়মুড়িয়ে নিলেন, যেহেতু ঘুমাচ্ছিলেন, রাত 3টা বাজে। রাত 3টা না, তখন হচ্ছে রাত 2:40 বাজে। উনি মনে হয় মোবাইলে ঘড়ির টাইমটা দেখলেন। তো উনি যেটা দেখলেন সেটা হচ্ছে ছায়াটা আস্তে আস্তে বেশ গাঢ় হচ্ছে, মানে একটা অবয়ব বোঝা যাচ্ছে, এবং একটা সময় উনি বুঝতে পারলেন যে এটা একটা মানুষের অবয়ব। এবার উনি আর কোনোভাবে ঠিক থাকতে পারলেন না, প্রচণ্ড ভয় পেয়ে গেলেন। উনার মনে হচ্ছিল যে উনার হার্টবিট বন্ধ হয়ে যাচ্ছে, উনার পুরো শরীর স্টাক হয়ে গেছে, উনি কোনোভাবে নড়াচড়া করতে পারছেন না, কোনো দৌড়াদৌড়ও করতে পারছেন না। এবং উনি এবার খেয়াল করলেন যে ছায়ামূর্তিটি আস্তে আস্তে তার কাছে আসছে এবং সেই চেয়ারটিতে বসলো। ছায়ামূর্তিটির মুখে কাপড় দেয়া ছিল, তাই উনি আসলে বুঝতে পারছিলেন না জিনিসটা কি। যেহেতু বলেছিলাম যে সোডিয়ামের আলোতে তার ঘরটা বেশ আলোকিত থাকে এবং দেখা যায় পরিষ্কার রুমের ভিতরে সব কিছু আলো লাইট না জ্বাললেও, ছায়ামূর্তি তার মুখ থেকে কাপড়টি সরালো। উনি দেখলেন যে এটি একটি নারী। উনি মেয়েটিকে দেখে খুব বেশি অবাক হয়ে গেলেন। একটা মানুষ এত সুন্দর হয় কিভাবে? মানে মেয়েটা অসম্ভব সুন্দর ছিল, কিন্তু উনি কথা বলার চেষ্টা করছে, কিন্তু উনি কথা বলতে পারছেন না, উনি কোনো দৌড় করতে পারছেন না, ওনার শরীরটা কেমন যেন একদম স্টাক হয়ে আছে। তো মেয়েটা একটা সময় উনি যেটা হলো যে প্রচণ্ড ভয় পেলে মানুষের যেটা হয়, মানুষ ঘামে, উনি প্রচণ্ড ঘামছেন। তখন মেয়েটা ইশারায় তাকে কিছু জিনিস বলল। উনি এটা বুঝতে পারলেন। মেয়েটা আসলে ইশারায় তাকে যেটা বলেছিল সেটা হচ্ছে, আমাকে ভয় পেও না, আমি তোমার কোনো ক্ষতি করব না। তো এরকমভাবে অনেকক্ষণভাবে মেয়েটা তার দিকে তাকিয়েছিল, আর উনি তো প্রচণ্ড ভয়ে অস্থির। একসময় মেয়েটা তার কাছে আসলো এবং তার কপালে হাত দিল। উনি পরিষ্কার অনুভব করলেন যে এটি কোনো একটি বরফ হয়তো ওনাকে টাচ করছে, এবং উনি সঙ্গে সঙ্গে ঘুমিয়ে গেলেন না সেন্সলেস হয়ে গেলেন উনি জানেন না। সকালে ওনার চাচির দরজা নক করাতে ওনার ঘুম ভাঙে। ওনার চাচি ওনাকে বলেন যে কী ব্যাপার, তুমি কীভাবে ঘুমাচ্ছিলে? যে আধা ঘন্টা ধরে তোমাকে নক করছি, তোমার ঘুম ভাঙছে না, তুমি তো ইউজুয়ালি এত দেরি করে ওঠোও না। যেই ছেলের সকাল 9টা-10টার মধ্যে ঘুম থেকে উঠে যায়, কখনো তো দেরি হয় না, সেই ছেলে 12টার সময়, এটা তো স্বাভাবিক না। তো যাই হোক, উনি ওনার চাচিকে কিছুই বললেন না। এর পরের রাতে উনি আসলে সারাদিন আসলে একটা মানে ভ্রমের মধ্যে ছিলেন, যে উনি পরিষ্কারভাবে একটা মানুষকে দেখলেন, আবার হঠাৎ করে ঘুমিয়ে পড়লেন। পুরো ব্যাপারটা ওনার কাছে খুব মেসি লাগছিল। তো উনি যেটা করলেন যে এর পরের রাতে উনি ভাবলেন যে এবার যাই হোক আসলে কি হয় দেখব। ঠিক তার পরের রাতে উনি ইচ্ছা করে এই পর্দাটা আর ভিড়ালেন না, কিন্তু হঠাৎ করে উনি খেয়াল করলেন যে তখন সময় 10টা কি 11টা হবে। হঠাৎ করে তার চোখে অসম্ভব ঘুম, মানে এমন একটা ঘুম যে ওনার মনে হচ্ছে কোনো কঠিন ঘুমের ওষুধ খেয়েছেন বা এমন কিছু। ঘুমিয়ে উনি থাকতে পারছেন না, উনি ঘুমিয়ে পড়লেন। ঠিক রাত 2:40 আবারও ওরকম
চেয়ার নাড়ানোর শব্দ। এবং খুব অবাক করা বিষয়টা হচ্ছে উনি অনেক ডিপ ঘুমে থাকে, কিন্তু ওই চেয়ার নাড়ানোর শব্দটা কিন্তু উনি বুঝতে পারে এবং ওনার ঘুম ভেঙে যায়। উনি আবারও খেয়াল করলেন যে একটি ছায়ামূর্তির মতো আসলো এবং তার সামনে যে চেয়ারটা ছিল সেই চেয়ারটায় বসলো। পুরো ব্যাপারটাই আসলে খুব অদ্ভুত, অবিশ্বাস্য, কিন্তু পুরো জিনিসটাই আসলে তার সামনে ঘটেছে। উনি ছায়ামূর্তিটির সাথে এবার আর খুব একটা বেশি ভয় পেলেন না। উনি ছায়ামূর্তির সাথে কথা বলতে চাইলেন, কিন্তু ছায়ামূর্তিটা থেকে কোনো কথা আসছিল না। জাস্ট মেয়েটা তার দিকে তার সামনে চেয়ারে বসেছিল এবং মাথাটা নিচু করেছিল, কোনো কথা বলে না। এবং একটা নির্দিষ্ট সময় মেয়েটা জাস্ট তার কপালে হাত দেয় এবং উনি অনুভব করে যে একটা ঠান্ডা কোনো কিছু, একটা বরফ শীতল কোনো কিছু তাকে স্পর্শ করছে। এবং মেয়েটা যখনই তার কপালে হাত দেয় উনি তখনই সেন্সলেস হয়ে যায় অথবা ঘুমিয়ে পড়ে। তো এভাবে প্রায় 1.5 মাসের মতো চলল। এই ছায়ামূর্তিটি বা এই মেয়েটি যেটিই হোক না কেন, এই 1.5 মাস প্রায় মাঝে মাঝে এরকমভাবে আসতো, কিন্তু কোনো কথা বলতো না। একটা সময় যেটা হয়েছিল, মানে এটা একটা হিমেল খান যিনি ঘটনাটি শেয়ার করছেন, ওনার অভ্যাসের মতো হয়ে গিয়েছিল। উনি রাত্রেবেলা ঘুমাতেন না, উনি অপেক্ষা করতেন এবং কোনো কারণে রাত ঠিক 2:40 সেই ছায়ামূর্তিটি আসতো। তো যাই হোক, এভাবেই সময় কাটছিল। কিন্তু সবচেয়ে আশ্চর্যজনক ব্যাপার যেটা, সেটা হচ্ছে এই ছায়ামূর্তির সাথে কিন্তু ওনার কোনো কথা কখনো হয়নি। তো যাই হোক, 1.5 মাস পরে হঠাৎ করে, তখন সময় হবে কখন 11টার দিকে, উনি প্রচণ্ড চিৎকার পান ওনার চাচাতো বোনের রুম থেকে। ওনার চাচাতো বোনের মানে হঠাৎ করে ব্যাপক চিৎকার। উনি ছুটে গেলেন ওনার চাচাতো বোনের রুমে, ওনার বাবা মাও ছিল। তো ওনার চাচাতো বোন বলতেছে যে ওনার বাবাকে বলতেছে যে, বাবা আমি ঘুমিয়ে পড়েছিলাম, কিন্তু হঠাৎ করে দেখি যে আমার চোখের সামনে একটা কালো মতো কি যে একটা বিশ্রী একটা অবয়ব, চোখ দুটা কেমন লাল, অসম্ভব কালো, বিভৎস কিছু একটা আমার গলা চেপে ধরছে। ছোট বাচ্চা এটা দেখে আসলে প্রচণ্ড ভয় পেয়ে যায়। কিন্তু সবচেয়ে অবাক করা বিষয় ছিল সেটা হচ্ছে ওনার 2 বোন একসাথে ঘুমাতো এবং গেট বন্ধ করে ঘুমাতো, কিন্তু গেটটাও খোলা। তো পুরো জিনিসটা আসলে তাদের কাছে খুব অদ্ভুত লাগলো। এরপরে যেটা ওনার সিদ্ধান্ত নিলেন পারিবারিকভাবে যে ওনার মা বাচ্চাদের সাথে ঘুমাবেন। তো ঠিক তার পরের দিন ওনার মা 2 বাচ্চাকে নিয়ে ঘুমিয়ে আছেন। হঠাৎ করে বাচ্চার মা খেয়াল করলেন যে বাচ্চাটা হঠাৎ করে চিল্লায় উঠলো এবং বাচ্চার মা কিন্তু কোনো কিছু খেয়াল করলেন না, কিন্তু একটা জিনিস উনি খেয়াল করলেন যে দরজাটা খুলে কেউ চলে গেল। এরপরে এই ঘটনাটা ওনার হাজব্যান্ডের সাথে উনি শেয়ার করলেন। তো তখনই ওনাদের মধ্যে আসলে বুঝতে বাকি থাকলো না যে এখানে কোনো একটা সমস্যা অবশ্যই আছে। তো ওনার হাজব্যান্ড পরবর্তীতে হিমেল ভাইয়ের যে চাচা, উনি স্থানীয় জামে মসজিদের যে ইমাম আছেন তার সাথে যোগাযোগ করেন। তো ইমাম সাহেব যেটা বলেন সেটা হচ্ছে, ইমাম সাহেবকে সব কিছুই ভুলে বলেন তার মেয়ের ব্যাপারটা। তো ইমাম সাহেব বলেন যে আপনি আপনার মেয়েকে নিয়ে আসেন। তো ইমাম সাহেব যখন তার চাচা যখন তার মেয়েকে নিয়ে আসছিল, তখন তার ভাতিজাকেও নিয়ে এসেছিল। তো ইমাম সাহেব বলেন যে আপনাদের এই বাসাটায় আসলে, এখানে তো আপনারা নতুন এসেছেন, এখানে কিছু সমস্যা অনেক সময় হয় এবং আপনি যে বাসাটা থাকেন ওই বাসা থেকে এর আগের বারও একজন এরকম এভাবে এসেছিল এবং তাদেরও সমস্যা হয়। সমস্যা হওয়ার কারণটা উনি বললেন না, উনি জাস্ট 2টা আংটি দিলেন। তার যে ভাতিজি ছিল ওনার হাতে একটা আংটি দিলেন এবং হিমেল সাহেবকে একটা আংটি দিলেন, বললেন যে আংটিটা পরে থাকতে, এবং উনি ঝাড়ফুঁক করে দিলেন এবং উনি বললেন যে যত তাড়াতাড়ি সম্ভব আপনার এই ঘরটা ছেড়ে দেন। তো ওনার চাচা সেদিনই জাস্ট সাডেনলি, মানে একদিনের মধ্যে ঘরটা চেঞ্জ করেন। ঘরটা চেঞ্জ করে তারা অন্য এলাকায় চলে যান এবং পরবর্তীতে ওনার চাচা মানে ব্যাপারটা আসলে জানতে চান যে আসলে কি হয়েছে, মানে কেন এরকম হইলো। তো ওনার চাচা পরবর্তীতে আবার ইমাম সাহেবের কাছে যান। ইমাম সাহেবের কাছে যাওয়ার পরে উনি জিজ্ঞেস করেন আসলে যে আসলে মানে কি ব্যাপারটা কি বা ঘটনাটা কি। তো ওনার চাচা ইমাম সাহেব তখন বলল যে ওই এলাকাতে বা ওই রোডে এরকম 2টা জিন আছে। এই 2টা জিনের মধ্যে একটা জিন হচ্ছে ভালো জিন এবং একটা জিন হচ্ছে খারাপ জিন। তো ভালো জিনটা মানুষের সামনে অনেক সময় আসে, আর খারাপ যে জিনটা আছে সেই জিনটা বিভিন্নভাবে ভয় দেখায়, ক্ষতি করে, অনেক কিছু করে।
তো হিমেল সাহেব আরও কিছু জিনিস বলেছেন যে এই ওনারা যে বাসাটায় ছিলেন 1.5 মাসের মতো ছিলেন, 1.5 মাসের মধ্যে ওনাদের বাসায় বেশ কিছু ঘটনা ঘটতো। যেমন দেখা গেল যে যেমন রাত 2টা-3টার সময় সব কিছু খুব নীরব থাকে, হঠাৎ করে গ্লাসে পানি ঢালার শব্দ, রান্নাঘরে কেউ রান্না করছে, মনে হচ্ছে যে এই বাসায় আরও অনেক মানুষজন কেউ না কেউ থাকে আর কি। তো হুজুর যেটা বলেছিলেন যে আসলে ওই বাসায় হয়তো কেউ অন্য কেউ থাকে, তো মানুষের উপস্থিতিতে ওরা বিরক্ত হয়, কিন্তু ওরা খারাপ না, বাট বেটার হয় যেহেতু ওকে এখানে অন্য কারো অবস্থান আছে, তো আপনাদের এখান থেকে চলে যাওয়া ভালো। তো পরবর্তীতে হিমেল ভাই ওনার চাচার সাথে অন্য একটা বাসায় শিফট করেন, তো পরবর্তীতে আর ওনাদের কোনো সমস্যা হয় না। তো এটাই ছিল আমার সেকেন্ড ঘটনা। ধন্যবাদ সবাইকে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে যে বাছাইকৃত ঘটনাগুলো ছিল সবগুলোই কিন্তু স্পেশাল এপিসোডের ঘটনা। সো অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না যে আজকের এই স্পেশাল এপিসোডের ঘটনাগুলো আপনাদের কীরকম লাগলো। আর অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না যে আপনাদের কার ঘটনাটি কীরকম লাগলো আর কীরকম রিলেটেড ঘটনা আপনাদের শুনতে চাই, এবং আপনারা এই ঘটনাগুলো আপনাদের কীরকম লাগলো। আর আজকে যে ঘটনাগুলো ছিল আপনাদের কার ঘটনাটি কীরকম লাগছে এটাও আমাদেরকে জানালে ভালো হয়। তো অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে জানাবেন যে আপনাদের কোন রিলেটেড ঘটনাগুলো ভালো লাগে এবং কার ঘটনাগুলো ভালো লাগে। তাহলে আমাদের জানতে ভালো হবে এবং বুঝতে ভালো হবে যে আপনাদের এরকম রিলেটেড ঘটনাগুলো আমরা বেশি থেকে বেশি নিয়ে আসবো। আর আপনাদের যদি নিজেদের সাথে এরকম কোনো ভৌতিক ঘটনা ঘটে থাকে তাহলে আমাদেরকে জানাতে পারেন, আমরা আমাদের SLN পাবলিশ করব ইনশাল্লাহ। এবং যদি ভৌতিক ঘটনাটি সিলেক্টেড হয় তো আপনাদের পার্শ্ববর্তী ভাই বা আত্মীয় স্বজনের কাছ থেকে এরকম রিলেটেড ঘটনাগুলো সংগ্রহ করতে পারেন। সো এই ঘটনাগুলো আমরা যদি ভালো হয়ে থাকে অবশ্যই আমাদের SLN পাবলিশ করব ইনশাল্লাহ। আর আপনারা যদি এই চ্যানেলে আজকে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই চ্যানেলটি, যাতে করে আপনাদেরকে আমরা ভিডিও ছাড়ার পরে আপনাদের চ্যানেলে আপনাদেরকে স্বাগত। নোটিফিকেশন চলে যায়, নিত্য নতুন ভিডিও পেতে হলে সাবস্ক্রাইব করে সাথে থাকুন, শুনতে পারেন নতুন এপিসোডগুলো। সো সবগুলোই কিন্তু বাছাইকৃত এপিসোড, যাতে আপনাদের জন্য আমরা ভালো ভালো এপিসোড নিয়ে আসতে পারি। সো এই জন্য আপনারা অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন। সো এর পরবর্তীতে আপনাদের জন্য আরও স্পেশাল এপিসোড আসতেছে, অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলের পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজাবেন।